বাবার সাথে কৃষিকাজ শেষ করে বাড়িতে এসে দেখি অনেক মানুষ আমাদের এখানে। দেখি আমাদের গ্রামের মেম্বারও আছে। আমি মনে মনে চিন্তা করছি কি ব্যাপার, এত মানুষ এখানে কেন? আমি বললাম ঈশা, এই ঈশা। ঈশা বলল কি হয়েছে ভাইয়া? আমি বললাম এইদিকে আয় তো। ঈশা বলল কি হয়েছে? আমি বললাম আমাদের বাড়িতে এত মানুষ কেন? ঈশা বলল ভাইয়া তুমি শুনো নাই, বাবার কাছে নাকি মেম্বার 1,50,000 টাকা পায়। আমি বললাম কি এত টাকা? ঈশা বলল হুম ভাইয়া। আমি বুঝতেছি না এত টাকা কিভাবে। আমি বাহিরে এসে দেখি বাবা মেম্বার সাহেবকে বলছে আমাকে কয়েকদিন সময় দিন, আমি আপনার টাকা দিয়ে দিব। মেম্বার বলল কোনো সময় দেওয়া যাবে না, কালকের ভেতরে আমার টাকা চাই। যদি টাকা না পাই তাহলে তোমার এই বাড়িটা আমার নামে কাগজে লিখে দলিল করে দিবা। বাবা বলল দয়া করে আমাকে একটা মাস সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিব। মেম্বার বলল অনেক সময় দিছি, আর একদিনও না। এই সবাই শুন, কালকে হয়তো আমার টাকা দিবে, নইলে ওর বাড়িটা আমার নামে করে দিবে। এই বলে চলে যায়। বাবা বারান্দায় বসে কান্না করছে, আর মা বাবাকে সান্ত্বনা দিচ্ছে। আসলেই আমি বাবাকে কখনো এভাবে কান্না করতে দেখি নাই। নিজের কাছে খুব খারাপ লাগছে। কি করব আমি কিছুই বুঝতেছি না। আমি বললাম আম্মু এত টাকা কিভাবে হলো? বাবা বলল বাবারে আমি অনেক আগে এই ঘর বাঁধার জন্য 50,000 টাকা নিয়েছিলাম, কিন্তু অভাবের কারণে দিতে পারি নাই। কিন্তু আজকে নাকি এই টাকা সুদে আসলে এত টাকা হয়ে গেছে। আমি এই কথা শুনে রুমে এসে বসে বসে ভাবতেছি এত টাকা তো আমি কোনোদিনই জোগাড় করতে পারবো না। কি করতে পারি? হাতের ফোনটা বিক্রি করলে হয়তো 10,000 টাকা হতে পারে, কিন্তু বাকি টাকা না। আর কিছু চিন্তা করতে পারছি না। রাতে মা ডেকে গেল খাবার খেতে, কিন্তু খেলাম না। রুমে শুয়ে শুয়ে চিন্তা করছি কিভাবে টাকা জোগাড় করব। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। সকালে যখন ঘুম ভাঙলো তখন শুনি আম্মু কান্না করছে। আমি তাড়াতাড়ি আম্মুর রুমে গিয়ে দেখি বাবার গলায় দড়ি ঝোলানো ফ্যানের সাথে, আর আমার মা বাবার পায়ে ধরে কান্না করছে। আমি ফ্যান থেকে বাবাকে ধরে বিছানার উপরে রাখলাম। আজকে কেন জানি মনে হচ্ছে আমাকে ছায়া দেওয়ার মতো কোনো মানুষ আর নেই। বাবাকে ধরে কতক্ষণ কান্না করলাম। বাবার কাফনের কাপড় সবকিছু রেডি করে বাবাকে কবরে রাখা হলো। আজকে এই টাকার জন্য আমার বাবা মারা গেছে। আমি ছাড়বো না কাউকে, সব কয়টাকে দেখে নিব। শুধু একটু সময়ের অপেক্ষা। আজকে প্রায় 3 দিন হয়। রাতে আমাদের বাসায় মেম্বার এসেছে। মেম্বার বলল রনি এদিকে আসো তো একটু। আমি বললাম জি আঙ্কেল বলেন। ভেতরে রাগে আমার শরীরটা ফেটে যাচ্ছে। মেম্বার বলল তোমার বাবা মারা গেছেন, আমি খুবই দুঃখ পাইছি। তোমার টাকাও দিতে হবে না, ঘরও দিতে হবে না, যদি আমার কথা মানো। আমি বললাম জি বলেন, কি করতে হবে আমাকে? শয়তানের সব সময় শয়তানি বুদ্ধি থাকে। মেম্বার বলল আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে, তাহলে তোমার সব টাকা আমি মাফ করে দিমু। আম্মু বলল না না, আমার ছেলে এখন বিয়ে করবে না। আর আপনার মেয়েকে? ছি। মেম্বার বলল মুখ সামলিয়ে কথা বল। আমার মেয়েকে যে বিয়ে করবে ওর এটা ভাগ্য। আর টাকাগুলো তো মাফ দিতেছি, ভালো লাগতেছে না? এত টাকা দিতে পারবেন? আমি বললাম আমাকে একটু চিন্তা করতে দেন, আমি আপনাকে পরে জানাবো। মেম্বার বলল কোনো চিন্তা করা করি নাই, হয়তো টাকা দিবা, নইলে আমার মেয়েকে বিয়ে করবা। যাই করবা তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। আমি বললাম এত টাকা আমি কই পাবো? বর্তমানে বিয়ের কথা বলি, পরে যা হবার তাই হবে। মেম্বার বলল কি হলো বলো। আমি বললাম জি আমি রাজি, আপনার কথায় আমি আপনার মেয়েকে বিয়ে করব। মেম্বার বলল তাহলে আমি আগামীকাল কিছু মুরব্বী নিয়ে এসে বিয়ের দিন তারিখ ঠিক করবো নে, তাহলে আজকে আমি উঠি। এই বলে চলে গেল। আম্মু বলল বাবা তুই এটা কি করলি? তোর বাবার জন্য তুই কুরবানি হতে চাস কেন? ঈশা বলল ভাইয়া তুই এই মেয়েকে বিয়ে করিস না, এই মেয়ের চরিত্র খারাপ। মাহি ছেলেদের সাথে যা ইচ্ছা তা করে বেড়ায়। আমি বললাম বোন বাদ দে, এসব হয়তো আমার কপালে লেখা ছিল। আম্মু বলল বাবা তুই এখান থেকে পালিয়ে যা, আমাদের যা হবার তাই হবে, তুই চিন্তা করিস না। আমি বললাম তোমাদের রেখে আমি পালিয়ে যাব, এটা ভাবলা কি করে আম্মু? আম্মু বলল বাবারে তোর কষ্ট সহ্য করতে পারবো না, আমি চাই না আমার ছেলে তার বাবার মতো আত্মহত্যা করুক। আমি বললাম আম্মু এসব তুমি চিন্তা করিও না। এই বলে বাসা থেকে হেঁটে হেঁটে বের হয়ে গেলাম। কি করব কিছুই ভালো লাগছে না। জেনে শুনে একটা ফালতু মেয়েকে বিয়ে করব। রাত 8টার মতো হয়ে গেছে। বাঁশবাগান দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসছি। হঠাৎ একটা মেয়ের কণ্ঠে আওয়াজ শুনলাম। শুনেই বোঝা যাচ্ছে এখানে যে কুকাম হচ্ছে। আমি ফোনের লাইটটা বাড়িয়ে দিয়ে বললাম কে ওখানে? ওরা তাড়াতাড়ি কাপড় পরে আমার সামনে এসে বলল কি গো আমার জামাই, তুমি এখানে? আমি বললাম এই নষ্টা মেয়ে, তুই আমাকে জামাই বলবি না। মেয়েটা হলো মাহি, মেম্বারের মেয়ে। রাসেল বলল ধুর ভাইয়া, 2 দিন পর এই জিনিস তো তুমি ব্যবহার করবা, আর একটু পরে আইতা, তবে সমস্যা নেই, বাড়িতে গিয়ে কাজ সেরে ফেলবো। আমি বললাম ছি, তোর মতো মেয়ের কোনো ইজ্জত নাই, শেষে কিনা চাচাতো ভাইয়ের সাথে। মাহি বলল কয়েকদিন পর তো তোমার বাসায় চলে যাব, পরে তো আর ওদের মজা দিতে পারবো না, তাই একটু বেশি করে দিচ্ছি। কেন তোমারও লাগবে নাকি? আমি বললাম দূর হ আমার সামনে থেকে। রাগে আমার শরীর কাঁপছে। জোরে জোরে হাঁটতে লাগলাম। কি করব কিছুই বুঝতেছি না। ঈশা ঠিকই বলেছিল, মাহি খারাপ একটা মেয়ে, যার সাথে ইচ্ছে তার সাথেই। ছি। বাসায় আসার পর রুমে এসে শুয়ে আছি। ঈশা বলল ভাইয়া ঘুমিয়ে গেছো? আমি বললাম না আয়। ঈশা বলল ভাইয়া তুই মাহিকে বিয়ে করিস না, ও একটা খারাপ মেয়ে, আমার কথা বিশ্বাস কর ভাই। আমি বললাম আমিও আজকে ওই সামনের বাঁশবাগানে ওর চাচাতো ভাইয়ের সাথে পাইছি, তুই সত্যি বলেছিলি।
কি করব বল, এত টাকা তো আমি দিতে পারবো না। ঈশা বলল ভাইয়া তুই কিছু একটা কর। আমি বললাম কান্না করিস না, আমি দেখতেছি কি করা যায়। ঈশা বলল ভাইয়া আমি কি কলেজে ভর্তি হব না? আমি বললাম হবি তো, তুই চিন্তা করিস না, আর কয়েকটা দিন যাক, পরে আমি দেখতেছি। আম্মু বলল কি রে তোরা খেতে আয়। ঈশা বলল চল ভাইয়া মা ডাকছে। আমি বললাম আমি খাবো না রে, মনটা আজকে বেশি ভালো না। ঈশা বলল চল বলছি, আমি তোরে খাইয়ে দিব। আমি বললাম না রে বোন, খাবো না। ঈশা বলল না গেলে মার খাবি, চল বলছি। ঈশা আমাকে ধরে নিয়ে খাইয়ে দিতে লাগলো। আসলেই একটা বোন থাকা মানে ভালোবাসার কোনো শেষ নেই। আম্মু হেসে বলল দেখো ভাই বোনের কি ভালোবাসা। ঈশা বলল আম্মু আসো আজকে তোমাকেও খাইয়ে দেই। আম্মু বলল না মা তোরা খা। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে মেম্বার কিছু মুরব্বি আর মিষ্টি নিয়ে এলো। মাহি আর আমার বিয়ের দিন তারিখ ঠিক করে মুরব্বিরা চলে গেল। মেম্বার শুধু একা বসে আছে, আর আমি দেখতে পাচ্ছি ঈশা কান্না করছে। কি করব, আমার তো আর কেউ নেই যে আমাকে টাকা দিয়ে সাহায্য করবে, কেউ যে নেই আমার পাশে। মেম্বার বলল রনি তোমাকে একটা কথা বলাই হলো না। আমি বললাম জি আঙ্কেল বলেন। মেম্বার বলল আঙ্কেল না বাবা বলে ডাকবা। আমি বললাম জি কি বলবেন বলেন। মেম্বার বলল বিয়ের পর তোমাকে ঘর জামাই থাকতে হবে, এইটা আমার মেয়ে বলেছে, ও নাকি আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি বললাম আপনাকে ছাড়া থাকতে পারবে না নাকি ডেট করা বয়ফ্রেন্ড ছাড়া থাকতে পারবে না তা খুব ভালো করেই বুঝতে পারছি। তাছাড়া ছেড়ে দেওয়া গরু তো কখনো বাদা ঘাস খেতে চাইবে না, ওদের তো সাতঘাটের পানি না খাইলে হবে না। ছি, এখন মনটা চাইতেছে বাবার মতো আমি সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। একে তো আমি যদি ঘর জামাই থাকি তো ও সারাদিন ওর চাচাতো ভাইয়ের সাথে, এজন্য মনে হয় না আর কিছুই চিন্তা করতে পারছি না। মেম্বার বলল কি চিন্তা করো জামাই? আমি মনে মনে বললাম তোর মেয়েকে বিয়ে করলে তো জামাই বলবি। মেম্বার এবার একটু জোরেই ডাক দিল। আমি বললাম জি কিছু বললেন? মেম্বার বলল তাহলে তুমি ঘর জামাই থাকতে রাজি তো? আমি বললাম না আমি পারবো না, আমার আম্মু আর ছোট বোনের কি হবে আমি চলে গেলে। মেম্বার বলল যদি কিছু না মনে করো আরেকটা কথা বলবো। আমি বললাম জি বলেন। মেম্বার বলল তোমার মা আর তোমার বোনকে যদি চাও তাহলে আমি বিয়ে করতে রাজি আছি, দুজনকেই একসাথে বিয়ে করব, তাহলে সবাই একসাথে থাকা হবে। আমি সাথে সাথে মেম্বারকে বিশ্রী ভাষায় গালি দিয়ে বললাম তোর সাহস তো কম না আমার মা আর বোনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিস। বারান্দায় ছিল লম্বা একটা বাঁশ, ওইটা দিয়ে উড়াধুরা মারতে লাগলাম, ফলে মেম্বারের মাথা দিয়ে রক্ত পড়ছে। শরীরের সব জায়গায় পিটাতে লাগলাম। আম্মু আর ঈশা আমাকে ধরে। ঈশা বলল ভাই ছেড়ে দে। আমি বললাম ছাড় আমাকে, কত বড় কলিজা শালার, আমার মাকে বিয়ে করবি, আয় আজকে দেখাই। মেম্বার ঘর থেকে বেরিয়ে বলে তোরে আমি দেখে নিব, এই কথাটা মনে রাখিস। আমি বললাম আম্মু আমাকে ছাড়ো তো, শালাকে আজকে মেরে ফেলবো। ঈশা বলল ভাইয়া শান্ত হ। আমি বললাম কিভাবে শান্ত হব বল, আজকে আমার কেউ নাই দেখে কি কথা বলে গেল তোদের নিয়ে, এই বলে কান্না করতে লাগলাম। আম্মু বলল বাবা কান্না করিস না, ও একটা খারাপ মানুষ, তাই বলে কি আমাদেরও খারাপ হতে হবে? আমি বললাম ও কি কথা বলে গেল আম্মু? আম্মু বলল বাবা তুই একটু শান্ত হ, বিকালে আমাদের বাড়িতে অনেকে এসেছে, আমি নাকি মেম্বারকে বিনা কারণে মেরেছি, মুরব্বীরা আমার বিচার করবে। মেম্বার নাকি থানায় আমার নামে মামলা করতে গিয়েছিল, আমি গ্রামের ছেলে বলে মুরব্বীরা মামলা করতে দেয়নি, তাই তারা আজকে সবাই মিলে আমার বিচার করতে এসেছে, আমি সবার মাঝে বসে আছি। মেম্বার বলল আমি এর সুস্থ বিচার চাই, আমাকে বিনা কারণে মারা, আমি শুধু আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছিলাম, এজন্য আমাকে মারছে। আমি বললাম মিথ্যা কথা আমার সামনে বলবি না। মুরব্বী বলল তোমার সাহস তো কম না, একে তো আমাদের গ্রামের মেম্বারকে মেরেছো, আবার আমাদের সামনে বেয়াদবের মতো কথা বলো। মেম্বারকে সবাই মিলে অনুমতি দেওয়া হলো তার ইচ্ছা মতো আমাকে জুতা দিয়ে মারবে, মেম্বারও তাই করলো। আমি শুধু মুখ বুজে সহ্য করছি, জানি এখন যদি বলি মেম্বার আমার মা বোনের সাথে খারাপ ব্যবহার করেছে তাহলে কেউই আমার কথা বিশ্বাস করবে না। আমাকে মারতে মারতে মেম্বার হাঁপিয়ে গেছে, শেষে বলল কালের ভেতরে আমার টাকা দিবি, কই থেকে দিবি এটা বলতে পারবো না, আর আমার মেয়ের সাথে তোর বিয়ে তো দূরের কথা, তোর মুখটাও দেখতে চাই না আমি, বলে সবাই চলে গেল। আম্মু আর ঈশা কান্না করছে। আম্মু বলল গরিবের কেউ নাই রে বাবা, বিনা কারণে তোরে মেরে চলে গেল। আমি বললাম আম্মু আমরা আর এই গ্রামে থাকবো না, এভাবে চললে সবাই আমাদের অপমান করবে। ঈশা বলল ভাইয়া আমাদেরকে অনেক বড় হতে হবে। আম্মু বলল তাহলে তুই এখন কি করতে চাস? আমি বললাম আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে, আমার ভাবতেও খুব কষ্ট হয় মা, নিজের গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে, তাও আবার মা বোনকে নিয়ে। আম্মু বলল এইটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। ঈশা বলল ভাইয়া তাহলে মেম্বারের টাকা দিবি না? আমি বললাম দিব, তবে আগে আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে নেই। ঈশা বলল কিন্তু আমরা কই যাব? আমি বললাম শহরে যাব, তোর যত দরকারি কাগজপত্র আছে সবগুলো রেডি করে রাখ। ঈশা বলল ঠিক আছে ভাইয়া। ফোনটা বের করে রাত 11টার 3টা টিকিট কাটলাম। দেখতে দেখতে প্রায় 10টার মতো বেজে গেল, আর আমাদের গ্রামে 9টার পর সবাই ঘুমিয়ে পড়ে। আমরা তৈরি হয়ে রওনা দিলাম, চোরের মতন হেঁটে যাচ্ছি। এখন সবাই জানে মেম্বার যে আমার কাছে টাকা পায়, কপাল খারাপ থাকলে যা হয়।
কিছু প্রয়োজনীয় খাবার নিয়ে বাসে উঠে পড়লাম। মা আর বোন সামনে বসেছে আর আমি পেছনে। আমার সাথে একজন মুরব্বী বসেছে। মুরব্বী বলল, তা বাবা তুমি কই যাবা? আমি বললাম, জি আঙ্কেল ঢাকায়। আপনি? আঙ্কেল বলল, আমিও ঢাকায় যাব। তা ঢাকায় কিসের চাকরি করো তুমি? আমি বললাম, কিছু করি না আঙ্কেল। আর কার কাছে যাব, কি করব কিছুই এখনো জানি না। আঙ্কেল বলল, মানে তুমি কি বলতেছো? কিছুই বুঝলাম না। আমি বললাম, না মানে আপনার কাছে বলবো। আঙ্কেল বলল, আমি তোমার বাবার বয়সী, আমাকে বলতে পারো। আমি বললাম, আসলে হয়েছে কি? এরপর সবই তাকে বললাম। এই জন্য বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি। আঙ্কেল বলল, এমন মেম্বার যেন আর কারো গ্রামে না হয়, এটাই দোয়া করি। আর তুমি চাইলে আমাদের বাসায় থাকতে পারো, আমাদের উপরে একটা ফ্ল্যাট খালি থাকে। আমি বললাম, আঙ্কেল আমাকে এভাবে সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও তাই চিন্তা করছিলাম মা বোনকে নিয়ে কোথায় উঠবো। কিন্তু আঙ্কেল আপনাকে বাসা ভাড়া কত দিতে হবে? আঙ্কেল বলল, তুমি কোন ক্লাসে পড়ো? আমি বললাম, জি এবার এইচএসসি এক্সাম দিয়েছি, এখন রেজাল্টের অপেক্ষায় আছি। আঙ্কেল বলল, তোমাকে ফ্ল্যাটের ভাড়া দিতে হবে না, আমার 2টা মেয়ে আছে, তুমি শুধু ওদের একটু টিউশনি করায়ও। আমি আঙ্কেলকে জড়িয়ে ধরে বললাম, আপনি আমার অনেক বড় উপকার করলেন। কি করে যে আপনাকে আমি ধন্যবাদ দিব, দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই। আঙ্কেল বলল, আমি তোমাকে কোনো চাকরি দিতে পারবো না, কারণ আমি স্কুলের টিচার। আমি বললাম, আরে আঙ্কেল সমস্যা নাই, আমি খুঁজে বের করে নিব কোনো চাকরি। আর আঙ্কেল আপনি আমাদের গ্রামে কিসের জন্য এসেছেন? আঙ্কেল বলল, এখানে আমার বড় ভাই থাকে, তাই গ্রামে একটু বেড়াতে আসছিলাম। আমি বললাম, ও বুঝলাম। আঙ্কেলের সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। ঘুম থেকে উঠে দেখি চলে আসছি। একটু পর আঙ্কেলের একটা মাইক্রো এলো। আঙ্কেল বলল, বাবা উঠো একসাথে যাই। আমি বললাম, আরে না আঙ্কেল, আপনি শুধু ঠিকানা বলেন, আমরা রিক্সা নিয়ে চলে আসব। আঙ্কেল বলল, আরে উঠো তো। আম্মু আর বোনকে তুলে আমিও উঠে গেলাম। কি আর করার, এত রিকোয়েস্ট করছে। বাসায় আসার পর আঙ্কেল ভেতরে যেতে বললেন, কিন্তু গেলাম না। আমি বললাম, আঙ্কেল চাবিটা দিন। বাসায় তো আছি, পরে যাবনি। আঙ্কেল বলল, ফারজানা মা কই তুই? ফারজানা বলল, হুম বাবা কি হয়েছে? আঙ্কেল বলল, আমাদের উপরের ফ্ল্যাটের চাবিটা দিয়ে দে তো ওদের। ফারজানা বলল, আচ্ছা বাবা। কিছুক্ষণ পরে চাবিটা দিল আমার হাতে। আঙ্কেল বললেন, বোন সকালে তোমাদের সবার দাওয়াত আমাদের এখানে। আম্মু বলল, জি ভাই লাগবে না, আমরা তো রান্না করব। আঙ্কেল বলল, না না তা হবে না, আসতে হবে কিন্তু। আম্মু বলল, আচ্ছা। উপরে উঠে তালা খুলে ভেতরে ঢুকলাম। ঘরটা অন্ধকার হয়ে আছে। বাতি অন করতেই ঈশা বলল, ওয়াও ভাইয়া বাসাটা কি সুন্দর। আমি বললাম, পছন্দ হয়েছে তোর? ঈশা বলল, অনেক অনেক পছন্দ হয়েছে ভাইয়া। আম্মু বলল, কিন্তু তুই কিভাবে কি করলি কিছুই বুঝলাম না। আমি বললাম, উনি আর আমি একসাথে বাসে বসে আসছি, আর আঙ্কেলের কাছে সব বলেছি। সব শুনে উনি এখানে নিয়ে আসছে, আর বাসা ভাড়াও দিতে হবে না, উনার 2 মেয়েকে টিউশনি করাবো। আম্মু বলল, আমাদের সাথে উপরওয়ালা আছে। আমি বললাম, এখন ঘুমাও, সকালে সবকিছু রেডি করব। বিছানায় গিয়ে ঘুমিয়ে গেলাম। ফোনে সকাল 7টার অ্যালার্ম দিয়ে দিলাম, যদি হঠাৎ ঘুম থেকে না উঠতে পারি। সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। বাসা থেকে যখন বের হব তখন দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে। আঙ্কেল বলল, কই যাও বাবা এত সকাল সকাল? আমি বললাম, জি আঙ্কেল একটু বাজার করতে যাব। আঙ্কেল বলল, আমিও যাব, আসো তাহলে একসাথেই যাই। আঙ্কেল আর আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে আমার কাছে জমানো 30,000-এর মতো টাকা ছিল, এগুলো জমা করে রাখছিলাম। তবে বাহিরে আমার কোনো চাকরি করতে হবে, না হলে টাকার সমস্যা হয়ে যাবে। বাজার শেষ করে আবার বাসার উদ্দেশ্যে হাঁটতেছি। আঙ্কেল বললেন, রনি তোমাকে একটা কথা বলতে চাই, জানি তোমার পড়াশোনা অনুযায়ী এই কথাটা বলা ঠিক না। আমি বললাম, জি আঙ্কেল বলেন। আঙ্কেল বললেন, আমার পরিচিত একজনের দোকানে একটা লোক লাগবে, সকালে আমাকে ফোন করে বলেছে আমি তোমাকে দিতে চাই। আমি মনে করি আপাতত তোমার এই চাকরিটা করা উচিত। আমি বললাম, অবশ্যই করব আঙ্কেল। বেতনের কথা হয়েছে? আঙ্কেল বলল, হুম 10,000 টাকা দিবে। আমি বললাম, চলবে আঙ্কেল। আঙ্কেল বলল, তাহলে আমি কি ফোন করে বলবো? আমি বললাম, জি বলেন, কালকে থেকে আমি আসব। আর আপনি এত তাড়াতাড়ি আমাকে আপন করে নিলেন, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আঙ্কেল বলল, আরে বাবা এমন করে বলো না, তুমি তো আমার ছেলের মতোই। আমি বললাম, আঙ্কেল আজকে রাত থেকে আপনার মেয়েদের আমি পড়াবো। আঙ্কেল বললেন, আচ্ছা। বাসায় এসে আম্মুর কাছে বাজারগুলো দিলাম। আমি বললাম, আম্মু আমার চাকরি হয়ে গেছে, আর এসবের পিছনে আঙ্কেলের হাত আছে। আম্মু বলল, উনি খুব ভালো মানুষ। আমি বললাম, হুম আম্মু, নইলে দেখো তো আমার জন্য কত কিছুই করছেন। আচ্ছা আম্মু, ঈশা কই? আম্মু বলল, দেখ এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি বললাম, থাক, বেচারি কখনো রাত জাগে নাই, একটু ঘুমাক, এখন তুমি ডাক দিও না, অনেক সময় হয়ে গেল। আমি বসে বসে ফোন টিপছি, হঠাৎ শুনি দরজায় কলিং বেল বাজতেছে। আমি বললাম, ঈশা দেখ তো কে এসেছে। ঈশা বলল, যাইতেছি। ঈশা দরজা খুলতেই দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ঈশা বলল, কে আপু? আপনাকে তো চিনতে পারলাম না। মেয়েটা বলল, জি আমার নাম মিতু, আমি বাড়িওয়ালার বড় মেয়ে। আমি মনে মনে চিন্তা করছি, যাক বাবা এ তো দেখি অনেক বড় মেয়ে, তার মানে ফারজানাকে আর মিতুকে পড়াতে হবে। ঈশা বলল, আপু আমার নাম ঈশা।
মিতু বলল, কি আপু আপু বলছো, তুমি তো আমার বড়। ঈশা বলল, না আপনি আমার থেকে বড়। মিতু বলল, তুমি কোন ক্লাসে পড়ো? ঈশা বলল, কলেজে ভর্তি হব। মিতু বলল, আমি এই বছর এসএসসি দিব, সেই হিসেবে তুমি আমার বড়। ঈশা বলল, হুম। মিতু বলল, তাহলে ফ্রেন্ড? ঈশা হাত মিলিয়ে বলল, অবশ্যই, আমি বসে বসে সব দেখছি। মিতু বলল, আন্টি কই? ঈশা বলল, আম্মু তো ভেতরে রান্না করছে। মিতু বলল, তা বললে কি হবে, আমাদের বাসায় যেতে হবে এখন। ঈশা বলল, তুমি যাও, আমরা আসছি। মিতু বলল, তুমি কি তুই করে বলবা, আর আমি সবাইকে নিয়ে একসাথে যাব। ঈশা একটু হেসে বলল, আচ্ছা তুই করেই বলবো। ভাইয়া আম্মুকে ডাক দে। মিতু বলল, তাহলে কি এটা তোমার ভাই? ঈশা বলল, হুম। মিতু বলল, খুব কিউট তো। আমি সবাইকে নিয়ে নিচে গেলাম, আন্টিকে সালাম দিলাম। আম্মু আন্টির সাথে ভেতরে চলে গেল। আমি আর আঙ্কেল সোফায় বসে কথা বলছি। একটু পর সব রেডি হয়ে গেলে সবাই মিলে খেতে বসলাম। আঙ্কেল বললেন, ফারজানা আর মিতু, আজকে রাত থেকে রনি তোদের পড়াবে। ফারজানা বলল, আচ্ছা বাবা। মিতু আস্তে করে বলল, আমি তো তাই চাই। হঠাৎ আমার নজর পড়ল টিভিতে, একজন মেয়ে মন্ত্রীকে নিয়ে নিউজ বলতেছে। মেয়ে মন্ত্রীর পিক এত সুন্দর দেখে আমার বুকে কেমন জানি ধুকধুক করছে। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখি নাই। মনে মনে এক বস্তা ক্রাশ খাইলাম। আবার নিজের মাথায় নিজে চাপড় মেরে বললাম, ফালতু চিন্তা করে লাভ নাই, উনি একজন মন্ত্রী, আমাদের মতো সামান্য মানুষ নিয়ে তিনি চিন্তা করবেন না। আঙ্কেল বললেন, টিভিতে নিউজ দেখো, উনি নতুন মন্ত্রী হয়েছে, কিন্তু কয়েকদিন পর সামনে থেকেই দেখতে পারবা উনি কিছুদিন পর ফারজানাদের স্কুলে আসবে। আমি বললাম, এত অল্প বয়সে মন্ত্রী, বিষয়টা বুঝলাম না। আঙ্কেল বললেন, যারা এসবের পিছনে লেগে থাকে তাদেরই হয়। বড় কথা হলো তুমি যেটা করতে চাও সেটার পেছনে তোমায় সময় দিতে হবে। আমি বললাম, হুম আঙ্কেল, ঠিক কথা বলেছেন। খাবার খেয়ে বাসায় চলে এলাম। আমি বললাম, ঈশা এইদিকে আয় তো। ঈশা বলল, হুম ভাইয়া বল। আমি বললাম, মিতুর সাথে কথা বলে দেখিস তো, কোন কলেজে ভর্তি হলে তোর ভালো হবে। ঈশা বলল, আচ্ছা ভাইয়া। রাতে পড়ানোর জন্য আঙ্কেলের বাসায় গেলাম। কলিং বেল বাজতেই আন্টি দরজা খুলে দিল। আন্টি বলল, আসছো তুমি বাবা? আমি বললাম, জি আন্টি। আন্টি আমাকে পড়ার ঘর দেখিয়ে দিলেন। আমি আন্টির দেখানো রুমে গিয়ে দেখি দুই বোন মিলে ফোনে লুডো খেলছে। রেখে দিল। ফারজানা বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি গিয়ে একটা চেয়ার টেনে বসে বললাম, ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? ফারজানা বলল, ভালো স্যার। আমি বললাম, মিতু তুমি কথা বলো না কেন? মিতু বলল, ভাবতেছি আপনাকে কি বলে ডাকবো। আমি বললাম, ভাইয়া বলতে পারো। মিতু বলল, আমি ভাইয়া বলে ডাকতে পারবো না। আমি বললাম, তোমার যা খুশি ইচ্ছে তাই ডাকিও। এখন বলো তুমি কোন ক্লাসে পড়ো? মিতু বলল, এই তো স্যার, এবছর মেট্রিক পরীক্ষা দিব। আমি বললাম, আচ্ছা ফারজানা তুমি? ফারজানা বলল, আমি পিএসসি পরীক্ষা দিব। আমি বললাম, তাহলে তো দুই বোন আজকে থেকে ভালো করে পড়তে হবে। মিতু বলল, স্যার এত পরে কি হবে, শেষে তো। আমি বললাম, এই চুপ করো, যত সব ফালতু চিন্তা মাথায় রাখো, এইসব বাদ দিয়ে বই বের করো। মিতু বলল, আচ্ছা। আমি ফারজানা আর মিতুকে পড়িয়ে বুঝতে পারলাম তেমন ভালো ছাত্রী না। বুঝেনি তো, বড়লোকের মেয়ে, টাকার কোনো অভাব নেই, মাস্টার একটার বদলে 5টা রেখে দিবে। আমি বাসায় এসে রাতে ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে দোকানে চলে গেলাম। আমার মতো আরো একটা ছেলে দোকানে কাজ করে। প্রথম দিন তেমন একটা কাজ করায়নি, তবে বুঝতে পারলাম মালিক খুব ভালো মানুষ। আর আমার সাথে যে ছেলেটা কাজ করে তার নাম ফাহিম, আমার মতোই গ্রাম অঞ্চল থেকে এসেছে। রাতে কাজ শেষ করে যখন বাসায় যাব, ফাহিম বলল, তোমার বাসা কোথায়? আমি বললাম, এই তো সামনে। তোমার? ফাহিম বলল, তোমার বিপরীত দিকে। আমি বললাম, ও আচ্ছা, তুমি কি একা থাকো নাকি? ফাহিম বলল, না, আমার কিছু ফ্রেন্ডের সাথে থাকি। আমি বললাম, এই দোকানে কতদিন হলো কাজ করো তুমি? ফাহিম বলল, অনেক দিন হয়ে গেছে, তবে মালিক খুব ভালো, এজন্য যাই নাই। আমি বললাম, হুম, আমিও তাই বুঝতে পারলাম। আমি বললাম, আচ্ছা তাহলে আজকে যাই। ফাহিম বলল, আচ্ছা বাই। আমিও বাড়ির দিকে রওনা দিলাম। সামনে একটা ফুচকার দোকান দেখতে পেলাম। আমি ফুচকার দোকানে গিয়ে ঈশার জন্য ফুচকা কিনে আবার বাসার দিকে যাচ্ছি। তবে আমি দোকানে বেশি রাত থাকি না। আঙ্কেল আগেই বলেছে আমি এত রাত পর্যন্ত থাকতে পারবো না, আমার টিউশনি আছে। সর্বোচ্চ 8টা পর্যন্ত দোকানে থাকি, পরে মিতুদের টিউশনি পড়াই। বাসায় এসে মিলিকে ফুচকা দিয়ে মিতুদের বাড়িতে চলে গেলাম। এভাবে চলে গেল এক সপ্তাহ। আজকে শুক্রবার, তাই সকালে একটু ঘুমিয়ে 9টার দিকে উঠলাম। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা শেষে সোফায় বসে আছি। ঈশা বলল, ভাইয়া কি করিস? আমি বললাম, এই তোরে বোন, বসে আছি। কেন, কিছু বলবি? ঈশা বলল, হুম ভাইয়া। আমি বললাম, আচ্ছা বল কি বলবি? ঈশা বলল, মিতুর সাথে আমার কথা হয়েছে। ওদের স্কুলের পাশে একটা কলেজ আছে, ওইটা খুবই ভালো। মিতু বলেছে ওইটাতে ভর্তি হলে খুব ভালো হবে, আর মিতুও পরে ওই কলেজেই ভর্তি হবে। আমি বললাম, আচ্ছা তুই যেখানে ভালো মনে করিস সেখানেই যা। কোন দিন ভর্তি হবি? ঈশা বলল, আমি বলছিলাম কি কালকে ভর্তি হতে, কিন্তু। আমি
বললাম আচ্ছা যা, কালকে ভর্তি হ, সকালে আমার কাছ থেকে টাকা নিস। ঈশা বলল কিন্তু ভাইয়া তুই তো এখনো মাসের বেতন পাস নাই। আমি বললাম এসব চিন্তা তোর করতে হবে না, তুই শুধু ভালো করে পড়। ঈশা বলল আচ্ছা ভাইয়া। আম্মু বলল তোর বুঝি খুব কষ্ট হচ্ছে রে বাবা, আজকে তোর বাবা থাকলে হয়তো এমন হতো না। আমি বললাম আরে আম্মু এসব কথা বাদ দাও তো। আম্মু বলল আচ্ছা আমি বাসনগুলো রেখে আসি। এই বলে আম্মু রান্নাঘরের দিকে চলে গেল। আমি বসে বসে ভাবছি যা টাকা ছিল সব টাকা খরচ হয়ে গেছে, এখন টাকা কোথায় পাবো। ফাহিমকে ফোন দিলাম। ফাহিম বলল হুম বন্ধু বল। আমি বললাম আমার ফোনটা বিক্রি করে দিতে পারবি? ফাহিম বলল কেন, তুই ফোন বিক্রি করে কি করবি? আমি বললাম আমার মাসের বেতন এখনো অনেক দেরি আছে, এইদিকে আমার ছোট বোন কলেজে ভর্তি হবে, তাই কিছু টাকার দরকার ছিল। ফাহিম বলল আমি আজকে একটু ঘুরতে যাইতেছি, তোর বিকাশ নাম্বার বল, বিকালে আমি টাকা পাঠিয়ে দিব। আমি বললাম না রে লাগবে না, আমি টাকা জোগাড় করে ফেলবো। ফাহিম বলল যা বলছি তাই কর। আমি বললাম অনেক অনেক ধন্যবাদ বন্ধু, বেতন পেয়ে আগে তোর টাকা দিয়ে দিব। ফাহিম বলল আচ্ছা তা দিস, এখন নাম্বারটা দিয়ে দে মেসেঞ্জারে। আমি বললাম দিতেছি। ফাহিমকে নম্বর দিলাম। বসে বসে চিন্তা করছি আসলেই ফাহিম সাহায্য করে ভালোই করেছে, নইলে ফোনটা বিক্রি করে দিতে হতো। আমাকে এর পাশাপাশি আরো কিছু করতে হবে। রাতে আঙ্কেলের বাসায় চলে গেলাম। আঙ্কেল বলল আজকে তাহলে বন্ধ দাও নাই? আমি বললাম না আঙ্কেল, ওদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই ওরা যত পড়বে তত ভালো হবে। আমি আর কোনো কথা না বলে ওদের রুমে গিয়ে দেখি দুই বোন মিলে লুডো খেলছে। এইটা দেখে আজকে আমার মাথা গরম হয়ে গেল। এমনি কিছু পড়া পারে না, আবার লুডো খেলে। আজকে পড়লে পড়াবো, না পড়লে আমি নিজেই চলে যাব। আমি গিয়ে দুই বোনকে কঠিন দুইটা অঙ্ক দিলাম। মিতু বলল স্যার এইটা পারবো না, একটু বুঝিয়ে দেন। ফারজানা বলল আমিও পারবো না ভাইয়া। আমি বললাম কেন পারবে না, সারাদিন কি করো? কথাটা একটু ধমকের সুরে বললাম। ফারজানা বলল ভাইয়া এভাবে কেন বলছেন? আমি বললাম তো কিভাবে বলবো, সারাদিন তো লুডো ভালোই খেলতে পারো, পড়তে বললে বলো পারি না। মিতু একটু কান্নার সুরে বলল স্যার এমন আর হবে না। আমি বললাম কি হবে না এমন, প্রতিদিন আমাকে সে একই কথা বলো। সামনে যে এত বড় একটা পরীক্ষা তার কোনো চিন্তা আছে? সারাদিন শুধু ফোন নিয়ে বসে থাকো, আর আমাকে দেখলে পড়ার কথা মনে হয়। এত কষ্ট করে তোমাদের মা বাবা যে পড়ায় এই চিন্তা করো তোমরা? কি চায় না চায় তোমাদের কাছে তারা, এই চিন্তা আছে তোমাদের? তারা চায় শুধু ভালো করে পড়াশোনা করে বড় একটা চাকরি করো, এইটাই চাও তোমাদের কাছে। তোমাদের মতো মেয়েরা কি করে জানবে এত কষ্ট করে যে বাবা মা পড়ায় সেই চিন্তা করে না, প্রেম ভালোবাসা করে পালিয়ে যায়। যেই বাবা মা তোমাদের 20টা বছর লালন পালন করে, আর সেই তোমরাই কিনা 1 মাসের সম্পর্ক করে একটা ছেলের সাথে পালিয়ে যাও। এইটা চিন্তা করো না যে আমাদের বাবা মা এত কষ্ট করে আমাদের বড় করেছেন, তাদের কি হবে? 1 মাসের ভালোবাসা পেয়ে চলে গেলা 20 বছরের ভালোবাসা ফেলে। এসব না হয় বাদ দিলাম, এই যে আমি যখনই এসে দেখি দুই বোন মিলে লুডো খেলো, আজকে যদি ফেল করো তাহলে তোমাদের মা বাবা কি বলবে জানো? বলবে মাস্টারের সব দোষ, আর বলবে ভালো করে আমি তোমাদের পড়াই নাই। আমিও চাই তোমরা পড়াশোনা করে বড় কোনো একটা চাকরি করো, তাহলে আমি এটা তো বলতে পারবো আমার এক স্টুডেন্ট অমুক চাকরি করে। যদি আজকে থেকে ভালো করে পড়াশোনা করো তাহলে পড়বে, না হলে আমি আর তোমাদের পড়াবো না, অন্য কোনো মাস্টার দিয়ে যাব। আর এভাবে কেঁদে কোনো লাভ নাই। এখন বলো পড়বা নাকি পড়বা না? ফারজানা চোখের পানি মুছে বলল স্যার আজকে থেকে কথা দিলাম আর কোনোদিন পড়ার মাঝে অবহেলা করব না। মিতু বলল স্যার আমিও আজকে থেকে ভালো করে পড়াশোনা করব। আমি বললাম আমার কথায় রাগ করলে মাফ করে দিও, আমি এভাবে তোমাদের বলতে চাইনি। কি করব বলো, তোমরা যা শুরু করেছিলে এভাবে চলতে থাকলে তোমরা ফেল করতে। মিতু বলল সরি স্যার আর এমন হবে না। আমি পকেট থেকে 2টি চকলেট বের করে দুই বোনকে দিলাম, আসলে এগুলো ঈশার জন্য কিনেছিলাম। ফারজানা বলল এসবের কি দরকার ভাইয়া? আমি বললাম আমার তরফ থেকে খাও, এত টাকা আমার কাছে নেই যে তোমাদের অন্য কিছু কিনে খাওয়াবো। মিতু বলল স্যার এইটাই অনেক বড় কিছু আমাদের জন্য। আমি বললাম আচ্ছা আজকে তাহলে আমি যাই, তোমরা কি পড়বা নাকি আমার সাথে চলে যাবা? ফারজানা বলল না স্যার আমরা পড়বো। আমি বললাম আচ্ছা মনোযোগ দিয়ে পড়ো, একটা কথা মনে রাখবা, তুমি যে জিনিসের পেছনে সময় দিবা দেখবা আস্তে আস্তে সেই জিনিসে তুমি সফল হয়ে যাবা, সেই কাজটা যতই কঠিন হোক না কেন। তাই আমি বলি পড়ো, অবশ্যই একদিন বড় কিছু করতে পারবা। এই বলে চলে যাচ্ছি। বাহিরে এসে দেখি আঙ্কেল আর আন্টি দাঁড়িয়ে আছে। আঙ্কেল বলল অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের মেয়েদেরকে এভাবে বোঝানোর জন্য। আমি বললাম আরে না আঙ্কেল, ওরা প্রতিদিন বসে বসে ফোন টিপে, তাই একটু টাইট দিলাম যাতে বেশি পড়াশোনা করে। আন্টি বলল ভালো করেছো, আমাদের কথা তো একদমই শুনতে চায় না। আমি বললাম আজকে থেকে শুনবে দেখবেন। আচ্ছা আঙ্কেল আজকে যাই। আন্টি বলল ডিনার করে যাও আজকে বাবা। আমি বললাম না আন্টি, আম্মু আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। আন্টি বলল আচ্ছা যাও। এভাবে প্রায় অনেক দিন চলে গেল। ফারজানা আর মিতুর মাঝে অনেক পরিবর্তন এসেছে, ওরা এখন শুধু পড়াশোনা নিয়ে বিজি থাকে। আর আমার ছোট বোন প্রতিদিন কলেজে যায়। মিতু এসে আমাদের বাসার কলিং বেল বাজালো। ঈশা বলল আরে মিতু যে। মিতু বলল চল ছাদে যামু। ঈশা বলল আচ্ছা চল। ছাদে আসার পর মিতু বলল
এখন বল তোর কি অবস্থা? ঈশা বলল, আমার তো খুব ভালো। তোর? আর আজকাল পড়াশোনায় খুব মনোযোগ দিচ্ছিস? মিতু বলল, স্যার বলেছে পরে আমাদের অনেক বড় কিছু করতে হবে। ঈশা বলল, ভালো, কিন্তু স্যারের প্রতি এত ভক্তি কেন? মিতু বলল, তোরে বলা যায়, যদিও তোর ভাই। ঈশা বলল, তোর কথা কিছু বুঝলাম না, প্রথম থেকে বল। মিতু বলল, আসলে আমি না তোর ভাইয়ের প্রেমে পড়েছি। এত কিউট তোর ভাই, প্রথম দেখায় আমার খুব পছন্দ হয়ে গেছে। আর ওই দিন যেই কথাগুলো বলল আমি তো শুনে আরো বেশি ক্রাশ খেয়ে গেছি। এখন তোর ভাইকে আমি নিজের স্বামী মনে করি। ঈশা বলল, তুই এসব কি বলিস? আমার ভাইয়ের প্রেমে পড়ছ? মিতু বলল, হুম। আর তুই আমাকে ভাবি বলবি? ভাবি। ঈশা বলল, দেখ মিতু, আমার ভাই এসব একদম পছন্দ করে না। যদি জানতে পারে তোরে কিন্তু আর পড়াবে না। মিতু বলল, আমি জানাতে যাব কেন? তোর ভাইয়ের মন জয় করতে চেষ্টা করব। আর তুই একটু আমার বিষয়ে দেখিস। ঈশা বলল, আমি পারবো না, ভাইয়াকে এমনি আমি অনেক ভয় পাই। মিতু বলল, আমি না তোর ভাবি? ঈশা বলল, দেখ মাথা খারাপ করবি না, ভাইয়া এমনি অনেক টেনশনে থাকে। মিতু বলল, তুই না আমার বেস্টু, আমাকে সাহায্য করবি না? ঈশা বলল, আচ্ছা আমি দেখবনি। মিতু বলল, আচ্ছা শোন, আগামীকাল আমাদের স্কুলে মন্ত্রী আসবে, তুই কিন্তু আমাদের সাথে যাবি। ঈশা বলল, কে কে যাবে? মিতু বলল, আমি, ফারজানা, তুই, বাবা আর তোর ভাই। ঈশা বলল, ভাইয়াকে বলছস? মিতু বলল, না, রাতে বলবো। ঈশা বলল, আচ্ছা বলে দেখিস। আমি দোকান থেকে এসে রাতে পড়াতে চলে গেলাম। আমি বললাম, তোমাদের সব পড়া হয়েছে? মিতু বলল, জি স্যার। আমি বললাম, তাহলে আজকে নতুন পড়া পড়াই। ফারজানা বলল, স্যার আপনার সাথে আমাদের কিছু কথা ছিল। আমি বললাম, হুম বলো, কি বলবা? মিতু বলল, আগামীকাল আমাদের স্কুলে মন্ত্রী আসবে, আপনাকে কিন্তু আমাদের সাথে যেতে হবে। আমি মনে মনে বললাম, জীবনে কোনো মেয়ে দেখে এত ভালো লাগে নাই, টিভিতে একবার দেখেই মন্ত্রীর উপর ক্রাশ খেয়ে গেছি, আর বাস্তবে না জানি কি হয়। আমার সাথেই কেন এমন হয়, তাও আবার একটা মন্ত্রীর উপর। সাধারণ কোনো মেয়ের উপর ক্রাশ খাইতাম, তাহলে হয়তো আমার ভালোবাসা সফল হইতো। ফারজানা বলল, কি চিন্তা করেন স্যার? আঙ্কেল বলল, তোদের স্যার যাবে, তোদেরকে বলতে হবে না। আমি বললাম, আরে আঙ্কেল আপনি যে। আঙ্কেল বলল, আমিও এই কথাই বলতে আসছিলাম। আমি বললাম, কিন্তু আঙ্কেল আমাকে যে দোকানে যেতে হবে। আঙ্কেল বলল, একদিন না গেলে কিছুই হবে না, আমি বলবো নে। আমি বললাম, আচ্ছা আঙ্কেল। মিলিদের কিছুক্ষণ পরিয়ে চলে গেলাম। সকালে রেডি হয়ে সবার সাথে রওনা দিলাম। স্কুলে গিয়ে দেখি খুব সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে। বুঝেনি তো, মন্ত্রী আসবে বলে কথা। মিতু বলল, জানু আমার সাথে আসো। আমি বললাম, কি বললা? মিতু বলল, স্যার বলছি। আমি বললাম, ওহ তাই বলো। ঈশা আস্তে করে বলল, এই কি বলিস এসব? মিতু বলল, আমার স্বামীকে আমি যা পারি বলবো, তোর কি? ঈশা বলল, তোর বাবা আছে সামনে, ভয় হয় না তোর? মিতু বলল, ভয় পেলে ভালোবাসা হয় না। ঈশা বলল, বোন তুই চুপ কর। আমি বললাম, কি ফুসফুস করিস তোরা? ঈশা বলল, কিছু না ভাইয়া, আমাদের সবার সামনে নিয়ে আঙ্কেল বসালো। আসলে আঙ্কেল এই স্কুলেরই শিক্ষক। আঙ্কেল বলল, আমি গিয়ে ওই পাশে বসি স্যারদের সাথে, তোমরা এখানে থাকো। আমি বললাম, আচ্ছা আঙ্কেল যান। আমার দুই পাশে মিতু আর ফারজানা বসে আছে, আর মিতুর সাথে ঈশা। আমি বললাম, কি মিতু, তোমাদের মন্ত্রীর তো এখনো কোনো খবর নাই, আচ্ছা ওনার নাম কি? মিতু বলল, ওনার নাম তিশা। ওই তো উনি এসে গেছে। অনেকগুলো গাড়ি এসেছে, বুঝতে পারলাম সবগুলো মন্ত্রীর বডিগার্ড হিসেবে এসেছে। সবাই ফুল দিয়ে বরণ করছে, যার কারণে মন্ত্রীর চেহারা দেখা যাচ্ছে না। মন্ত্রী যখন মঞ্চে উঠলো দেখে তো আমি অবাক, নতুন করে ক্রাশ খাইলাম। এত সুন্দর মানুষ কিভাবে হয়? আমার চোখগুলো মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। বুঝলাম না এটা কেন হচ্ছে। আমি তাও মন্ত্রীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ মনে পড়লো আমার পাশে তো আমার বোন আর ছাত্র আছে, তাই তাড়াতাড়ি মাথাটা নিচে দিলাম। আমার শুধু এখন তিশাকে দেখতে ইচ্ছা করছে। দেখেছেন, মন্ত্রীর নাম ধরেও বলে ফেলেছি। কি করব বলেন, এত সুন্দর দেখতে, কখন যে কি বলছি বলতেই পারি না। কি করা যায়? মন্ত্রীর দিকে যদি এভাবে তাকিয়ে থাকি তাহলে শুধু দেখতেই থাকবো, পরে আমার কোনো হুঁশ থাকবে না। পরে বোন আর মিতুরা বলবে ক্রাশ খেয়েছি। এই তো মনে পড়েছে, লাইভ দেখবো এখান থেকে, তাহলেই তো হয়। ফোনটা অন করে লাইভ দেখতে লাগলাম। আপনারা অবাক হচ্ছেন তাই তো, মন্ত্রীকে সামনে রেখে লাইভ দেখছি কেন? আসলে তিশা অনেক সুন্দর, আর বাস্তবে যদি তাকিয়ে থাকি তাহলে সহ্য করতে পারবো না। ইস, ফোনেই কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এই পরি শুধু আমার জন্যই তৈরি হয়েছে। সবাই ভাষণ দিচ্ছে, কিন্তু কে কি বলছে সেই দিকে আমার খেয়াল নেই। আমি শুধু তিশার দিকে তাকিয়ে আছি। ইস, কোনোভাবে যদি একটা সুযোগ পাইতাম তাহলে ওকে বিয়ে করে ফেলতাম, কিন্তু তিনি তো আবার মন্ত্রী, তার কাছেই যেতে পারবো না কোনোদিন। আর বিয়ে তো বিলাসিতা। মিতু বলল, স্যার আপনি সামনে দেখুন। আর আপনি এখানে বসে থেকে এখানের এই অনুষ্ঠানের লাইভ দেখছেন কেন বুঝতে পারছি না। ফারজানা বলল, আমার মনে হয় স্যারের মাথায় সমস্যা হয়েছে। আমি বললাম, এই তোমরা চুপ করে অনুষ্ঠান দেখো, বেশি কথা বলিও না। ঈশা বলল, ভাইয়া সামনে বসে ফোনের দিকে তাকিয়ে আসত, সবাই কি বলবে? আমি বললাম, তোদের কথা শেষ হলে চুপ করে বসে থাক, আর আমাকে তোর শিক্ষা দিতে হবে না। এই বলতেই ওরা চুপ হয়ে গেল। সবার শেষে তিশা ভাষণ দিচ্ছে। ওয়াও, ওর কণ্ঠটা তো সেই সুন্দর। ধুর,
ধুর, আমি এসব কি চিন্তা করছি, আমি কই আরও কই, আমি বামন হয়ে চাঁদ হাতে ধরতে যাচ্ছি, তা তো কোনোদিন হবে না। থাক, প্রথম ভালোবাসা, হয়তো দূর থেকেই ভালোবেসে যাব। এজন্যই মানুষ বলে প্রেমে পড়লে মানুষ কত কিছুই না করে। তিশা অল্প কিছু কথা বলে নিচে এসে বসলো। আর এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেল। তিশার সাথে অনেকেই দৌড়ে গিয়ে পিক তুলতে চেয়েছে, কিন্তু ওর বডিগার্ড আটকে ফেলেছে সবাইকে। আমার এটা দেখে খুব ভালো লাগলো। ও একটা মেয়ে মন্ত্রী, নইলে ছেলেরা কি না কি করে ফেলতো শুধু পিক তুলে। মন্ত্রী চলে গেল গাড়ি দিয়ে। আমিও যেই সিট থেকে উঠবো তখনই ফারজানা বলল, ভাইয়া দাঁড়াও, সবাই আগে যাক, নইলে ঝামেলা হয়ে যাবে। আমি বললাম, ঠিক বলেছ। সবাই যাওয়ার পরে আমরাও যাওয়ার জন্য উঠলাম। পেছন থেকে ফাহিম বলল, রনি, আরে এই রনি দাঁড়া। আমি বললাম, আরে ফাহিম যে, তুইও এখানে আসছত? ফাহিম বলল, কিন্তু তুই এখানে আইছত আমাকে বলবি না? মিতু বলল, ভাইয়া উনি কে? আমি বললাম, আমার ফ্রেন্ড ঈশা, তুই মিতুদের সাথে চলে যা, আমি একটু পর আসতেছি। ফারজানা বলল, কেন ভাইয়া, কি করবেন? আমি বললাম, এই তো ওর সাথে একটু কথা বলে আইতেছি। মিতু বলল, চল সবাই। ফাহিম বলল, ওদের তো চিনলাম না। আমি বললাম, একজন আমার বোন আর বাকি দুইজন আমার ছাত্রী। ফাহিম বলল, ও আচ্ছা, তাই বল। আমি তো মনে করেছিলাম তুই জিএফ নিয়ে আইছত। আমি বললাম, ধুর, কি যে বলিস না, আমার আবার গার্লফ্রেন্ড, যেই না চেহারা কুত্তা দেয় না পাহারা। ফাহিম একটু হেসে বলল, মামা কি যে বলিস না তুই, আর তুই কিন্তু অনেক কিউট। আমি বললাম, বল, আরো বেশি করে বল। যদি এই কথাটা একটা মেয়ে বলতো তাহলে বিশ্বাস করতে পারতাম। ফাহিম বলল, দেখিস তোর প্রেমে অনেকেই পড়বে। আমি বললাম, সেটা আমি মরে যাওয়ার পর। আচ্ছা, তুই এখানে কেন এসেছস? ফাহিম বলল, তোর কাছে বলা যায়, তবে তুই কাউকে বলবি না কিন্তু। আমি বললাম, তুই ছাড়া এখনো আমি কারোর সাথে পরিচিত হতে পারিনি, আর যে কয়টার সাথে পরিচিত হয়েছি সব কয়টা গাঞ্জাপট্টি। ফাহিম বলল, আসলে আমি না এই স্কুলের একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু বলতে পারি না। আমি বললাম, ভয়ে বলিস না তাই তো? ফাহিম বলল, খুব ভয় করে। আমি বললাম, মেয়েটার সাথে মনে হয় আজকে বইছিলি? ফাহিম বলল, না রে, এক সিট পেছনে বসেছি। আমি বললাম, টেনশন করিস না, আমার ছাত্রীকে দিয়ে প্রপোজাল করাবো। ফাহিম বলল, অনেক অনেক ধন্যবাদ। আমি বললাম, আরে ভুল বলে ফেলেছি। ফাহিম বলল, কি ভুল বলেছিস? আমি বললাম, আমার ছাত্রীদের কাছে আমি এসব বলতে পারবো না, তুই এক কাজ কর, তুই নিজেই প্রপোজ করে দে। ফাহিম বলল, আরে আমি যদি নিজেই প্রপোজ করতে পারতাম তাহলে কি তোরে আর বলতাম? আমি বললাম, ভয় পেলে প্রেম ভালোবাসা করার দরকার নাই, তাহলে বাদ দে। ফাহিম বলল, না না বন্ধু, আমি প্রপোজ করব। আমি বললাম, আচ্ছা, ভালো একটা দিন দেখে দুইজনে ছুটি নিয়ে এই কাজটা করব। ফাহিম বলল, ঠিক বলেছস। আমি বললাম, আচ্ছা, আমাদের বাসায় চল। ফাহিম বলল, না রে বন্ধু, আরেকদিন। আমি বললাম, আগামীকাল আমার এইচএসসি এর রেজাল্ট দিবে, দোয়া করিস বন্ধু। ফাহিম বলল, অবশ্যই, তুই ভালো রেজাল্ট করবি দেখিস। আমি বললাম, তুই পড়াশোনা করিস না? ফাহিম বলল, আমি এবার এইচএসসি পরীক্ষা দিব। আমি বললাম, তাহলে মনোযোগ দিয়ে পড়িস না কেন? ফাহিম বলল, যা পড়ি তাতেই চলবে। আমি বললাম, চললেই ভালো। ফাহিম বলল, আচ্ছা বন্ধু, যাই। আমি বললাম, যা। আমি বাড়ির দিকে রওনা হলাম। অপরদিকে তিশা বলল, মারিয়া, এই মারিয়া। মারিয়া হলো তিশার পার্সোনাল সেক্রেটারি। মারিয়া বলল, জি ম্যাম, বলেন। তিশা বলল, আমার জন্য যে একটা গোয়েন্দা বের করতে বলেছিলাম তার কি কোনো খোঁজ পেলে? আসলে তিশার অনেক শত্রু, তাই সে গোপনে সবার খোঁজ খবর রাখার জন্য গোয়েন্দা নিয়োগ করবে। মারিয়া বলল, সরি ম্যাম, তেমন কাউকে পাই নাই, অনেক খুঁজেছি, সবাই পরীক্ষায় ফেল করে। তিশা বলল, বুঝেছি, তোমাদের দ্বারা কিছুই হবে না, যাও আমার সামনে থেকে, একটা গোয়েন্দা খুঁজে বের করতে পারছো না। মারিয়া বলল, সরি ম্যাম, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তিশা বলল, তাড়াতাড়ি খুঁজে বের করো, এমনি আমার শত্রু অনেক বেড়ে যাচ্ছে। মারিয়া বের হতেই তিশা বসে বসে চিন্তা করছে, কি করা যায়। জরুরি আমার একটা গোয়েন্দা লাগবে। আজকে যে অনুষ্ঠানে গিয়েছিলাম ওইখানে একটা ছেলে ছিল যে সবসময় ফোন টিপতেছিল, কিন্তু আমার দিকে ভুলেও একটুও তাকায় নাই। এই বিষয়টা আমার হালকা নজরে পড়েছে, যে আমাকে দেখার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু ওই ছেলেটা আমার দিকে তাকায় নাই। এটা কোন কারণে বুঝতে পারতেছি না। এক কাজ করলে কেমন হয়, ওকেই না হয় গোয়েন্দা দিয়ে দেখি। ছেলেটাকে কেমন জানি রহস্যময় লাগছে। তিশা তাড়াতাড়ি করে মারিয়াকে ডাক দেয়। মারিয়া দৌড়ে এসে বলে, জি ম্যাম, কি হয়েছে? তিশা বলল, আমরা আজকে যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমাদের সামনে একটা ছেলে বসেছিল। মারিয়া বলল, অনেক ছেলে বসেছিল ম্যাম, আপনি কার কথা বলছেন? তিশা বলল, ওই যে একটা ছেলে বসে বসে ফোন টিপতেছিল না। মারিয়া বলল, জি ম্যাম, এই কথাটা আপনাকে আমি বলতে চেয়েছিলাম। ওর এত বড় সাহস কিভাবে হয় যে আপনার সামনে বসে আপনার দিকে ছেলেটা একবারও তাকায় নাই, শুধু ফোন টিপে গেছে। আমি এই বিষয়টা খেয়াল করেছি, আপনাকে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমি মনে করেছি এই ছোট বিষয়ে আপনি নাক গলাবেন না, তাই বলি নাই। কিন্তু হঠাৎ তিশা বলল, ওই ছেলেকে খুঁজে বের করো। মারিয়া বলল, কেন ম্যাম? তিশা বলল, এত কথা বলতে বলেছি, তোমাকে যা করতে বলেছি তাই করো। মারিয়া বলল, জি ম্যাম, কালকের ভেতরেই খুঁজে বের করব। তিশা বলল, যত তাড়াতাড়ি সম্ভব। মারিয়া বলল, জি ম্যাম। আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম।
আম্মু বলল, কিরে রনি, সেই অনুষ্ঠান থেকে এসেই কোনো খাবার খেলি না। আমি বললাম, আম্মু খিদে নাই। আম্মু বলল, টেবিলে ভাত দেওয়া আছে, আই বলছি। আমি বললাম, আচ্ছা আম্মু যাও, আমি আসছি। ফ্রেশ হয়ে খাবার খেলাম। যাই এখন একটু ছাদ থেকে ঘুরে আসি। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। ওয়াও, ছাদের পরিবেশটা তো আসলে অনেক সুন্দর। এক সাইড দিয়ে ফুলের বাগান, আর হাওয়াটা তো দারুণ লাগছে। প্রতিদিন এখানে আসতে হবে, মাগার সময়ই তো নাই। মিতু বলল, কি করেন স্যার? আমি বললাম, ওহ মিতু। মিতু আমার পাশে দাঁড়িয়ে বলল, জি স্যার। আমি বললাম, এই যেখানে সেখানে স্যার বলবা না। মিতু বলল, তাহলে রনি বলে ডাকি? আমি বললাম, দেখো আমি তোমার থেকে বড়, আর আমাকে ভাইয়া বলে ডাকতে পারো। মিতু বলল, আমি ভাইটাই বলতে পারবো না। আমি বললাম, তাহলে কি বলবা? মিতু আস্তে করে বলল, জামাই বলি। আমি বললাম, এই কি বললা, একটু জোরে বলো। মিতু বলল, রনি যা বলবো। আমি বললাম, ও এটা আবার কি নাম? মিতু বলল, রনি যা মানে রনি ভাইয়া। আমি বললাম, ও আচ্ছা তাই বলো। মিতু বলল, আপনি যে এত বোকা আজকে জানতে পারলাম। আমি বললাম, তা তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? মিতু বলল, ধুর স্যার, এসব বাদ দেন। আপনাকে একটা কথা বলতে পারি, যদি অনুমতি দেন। আমি বললাম, হুম বলো, কি বলবা? মিতু বলল, মাইন্ড করতে পারবেন না কিন্তু। আমি বললাম, আচ্ছা বলো, আমি কোনো মাইন্ড করব না। মিতু বলল, আপনার কি কোনো জিএফ আছে? মিতু বলল, আপনার কি গার্লফ্রেন্ড আছে স্যার? আমি বললাম, তুমি এসব জেনে কি করবা? মিতু বলল, আমি না আপনার স্টুডেন্ট, আপনার সম্পর্কে আমি কি কিছু জানতে পারি না? আমি বললাম, তাই বলে এসব কেউ জিজ্ঞেস করে? মিতু বলল, আমি করি। স্যার এখন বলেন প্লিজ। আমি বললাম, এত করে যেহেতু বলছো তাহলে শুনো, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। মিতু বলল, সত্যি স্যার? আমি বললাম, হুম। মিতু একটু খুশি হয়ে বলল, ইয়াহু। আমি বললাম, আমার গার্লফ্রেন্ড নাই দেখে তোমার খুশি হওয়ার কারণ কি বুঝতে পারলাম না। মিতু মিনমিন করে বলল, আপনি তো আমার ভালোবাসা, আপনার গার্লফ্রেন্ড নাই তো আমার লাইন ক্লিয়ার। আমি বললাম, এই মিতু কি মিনমিন করছো? মিতু বলল, আচ্ছা স্যার, আমাকে সুন্দর লাগছে না? আমি বললাম, হুম। আসলে এতক্ষণ খেয়াল করি নাই যে মিতু শাড়ি পরে আসছে। এক কথায় অসাধারণ লাগছে তোমাকে। মিতু বলল, হুম, অসাধারণ বললেই হলো? এটা বলতে পারেন না তোমাকে আমার বইয়ের মতো লাগছে? ধন্যবাদ স্যার। আমি বললাম, আগে তো বলছিল স্যার ডাকবা না, এখন আবার স্যার ডাকছো? মিতু বলল, আমি যখন খুশি যা পারি তাই ডাকবো। আমি বললাম, তোমার সাথে এত কথা বলতে পারবো না। মিতু বলল, স্যার আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। আমি বললাম, হুম বলো, কি জানতে চাও? মিতু বলল, আচ্ছা স্যার, আইবি থেকে ভি বাদ দিলে কি হয়? আমি বললাম, এটা তো খুবই সিম্পল, আই থাকে। মিতু বলল, লাভেরিয়া থেকে এরিয়া বাদ দিলে তাহলে কি থাকে? আমি বললাম, লাভ থাকে। মিতু বলল, আর ইউরোপ থেকে রোপ বাদ দিলে কি থাকে? আমি বললাম, ইউ থাকে। মিতু বলল, এখন বাদ দিয়ে যে শব্দগুলো ছিল সেগুলো প্রথম থেকে বলেন তো, দেখি আপনার মনে আছে কিনা। আমি বললাম, ওই প্রথম শব্দ আই, তারপর লাভ, পরে ইউ, সব মিলিয়ে আই লাভ ইউ। মিতু বলল, আই লাভ ইউ টু রনিজা। আমি বললাম, এই কি সব উল্টাপাল্টা প্রশ্ন করো, আবার বলো আই লাভ ইউ টু। এসবের মানে কি? তুমি এখনো পিচ্চি মেয়ে, এখনো মুখ টিপ দিলে দুধ পড়বে। সে আসছে উল্টাপাল্টা কথা বলতে। মিতু বলল, দেখেন স্যার, আমি একদম পিচ্চি না। আমি বললাম, পিচ্চি বলে আবার পিচ্চি না, এখনো তো দুধের দাঁত পড়ে নাই। মিতু বলল, দেখেন তো পড়েছে কি পড়ে নাই। এই বলে তার মুখটা আমার একদম কাছে নিয়ে আসলো। মিতুর এই ব্যবহারে আমি অবাক হয়ে গেলাম। আর মিতুর মুখ একদম আমার মুখের সামনে, কেউ দেখলে মনে করবে আমরা লিপকিস করছি। ফারজানা বলল, কি করিস আপু তোরা? ফারজানার কথা শুনে মিতু আমার কাছ থেকে দূরে সরে গেল। মিতু বলল, আসলে আমার চোখে কি জানি পড়েছিল, এইটা স্যারকে দেখাইতেছিলাম। আমি মনে মনে বললাম, কি ব্যাপার, মিথ্যা বলল কেন? আর মিতুর ব্যবহার তো আমি কিছুই বুঝতে পারছি না। মিতু আমার কাছে কি চায়? ধুর, এসব চিন্তা করে আমার লাভ নাই। আমি যাই, তোমরা দুই বোন মিলে কথা বলো। ফারজানা বলল, স্যার আপনি একটু থাকেন, আমরা একটু আড্ডা দেই। আমি বললাম, না আমার কাজ আছে, এই বলে নিচে চলে গেলাম। ফারজানা বলল, আপু মিথ্যা বলবি না, তুই স্যারের সাথে কি করছিলি? মিতু বলল, তোরে মিথ্যা বলবো কেন, সত্যি আমার চোখে কি জানি পড়েছিল। ফারজানা বলল, চোখে কিছু পড়লে চোখ লাল থাকবে, কিন্তু তোর চোখ তো কিছুই হয় নাই। মিতু মনে মনে বলল, এই রে ধরা খেয়ে গেলাম। আরে না, হয়েছে কি? ফারজানা বলল, দেখ আপু, সত্যি কথা বল, আমি মিথ্যে একদমই পছন্দ করি না। মিতু বলল, আমি না স্যারকে ভালোবেসে ফেলেছি। ফারজানা বলল, কি বলিস, তোর মাথা খারাপ হয়ে গেছে? মিতু বলল, হুম, সত্যি আমি স্যারের প্রেমে পড়েছি। ফারজানা বলল, কিন্তু ভাইয়া মেনে নিবে তোকে? মিতু বলল, এই জন্যই তো এত কিছু করছি। ফারজানা বলল, হুম, দুলাভাই খুব কিউট আছে। মিতু বলল, আচ্ছা নিচে চল, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, এখানে থাকতে আর ভালো লাগছে না। ফারজানা বলল, আমি থাকলে ভালো লাগবে কিভাবে? স্যার থাকলে ঠিকই ভালো লাগতো। আম্মু বলল, রনি, এই রনি। আমি বললাম, হুম আম্মু, এত ডাকছো কেন? আম্মু বলল, তোর রেজাল্টের খবর কি? আমি বললাম, কালকে দিবে। আম্মু বলল, রেজাল্ট পাওয়ার পর কোথায় ভর্তি হবি? আমি বললাম, আম্মু একটু চিন্তা ভাবনা করে দেখি। রাতে মিতুদের পড়াতে চলে গেলাম, প্রতিদিনের মতো পড়াচ্ছি। মিতু আজকে আমার সামনে বসেছে আর ফারজানা সাইটে। হঠাৎ আমার
পায়ে কে জানি পা দিয়ে ঘষতেছে। আমি ফারজানার দিকে তাকিয়ে দেখি মনোযোগ দিয়ে পড়ছে। মিতুও মনোযোগ সহকারে পড়ছে। তাদের এসবের কোনো খেয়াল নাই। কিন্তু আমার পা ঘষছে কে? এখন আমার ভীষণ রাগ হচ্ছে। ঘষতে ঘষতে একেবারে আমার প্যান্টের ভেতরে পা নিয়ে যাচ্ছে। রাগে আমার মুখ লাল হয়ে যাচ্ছে। এত বড় সাহস কার হলো? নিচেও আবার তাকাতে পারছি না। আমি বললাম, এই তোমরা দুই বোন বলো তো, একটা মানুষের শরীরে পা কয়টা? রাগের মাথায় কথাটা বললাম। এইটা বলতেই পাটাকে সরিয়ে ফেললো। ফারজানা বলল, হঠাৎ এই প্রশ্ন করছেন কেন স্যার? আমি বললাম, যা বলতে বলেছি তাই বলো। মিতু বলল, কেন স্যার, একটা মানুষের শরীরে তো 2টা পা থাকে। আমি বললাম, আর 2টা মানুষের শরীরে মোট কয়টা পা থাকে? মিতু বলল, 4টা পা। আমি বললাম, মনে করো একটা পা আমি কেটে ফেলেছি, তাহলে এখন কয়টা পা থাকবে? ফারজানা বলল, স্যার 2টা পা থেকে একটা পা কেটে ফেললে একটা পা থাকবে, তাই না আপু? মিতু বলল, ইয়ে মানে স্যার। আমি বললাম, এখন মনোযোগ দিয়ে পড়ো, এসব যাতে আর না হয়। মিতু বলল, স্যার আমি একটু আসতেছি। আমি বললাম, কোথায় যাবা পড়া রেখে? মিতু বলল, স্যার ভেতর থেকে যাবো আর আসবো। আমি বললাম, আচ্ছা যাও। একটু পর মিতু হাতে করে কি জানি নিয়ে আসলো। মিতু বলল, স্যার নেন, এইটা আপনার জন্য আমি রান্না করেছি। আমি বললাম, কি রান্না করেছো? মিতু বলল, স্যার নুডলস। আমি বললাম, খেতে পারবো তো? মিতু বলল, স্যার আপনি কি মনে করেছেন আমি রান্না করতে পারি না? আমি বললাম, আচ্ছা বাদ দাও, তোমরা খাবা না? ফারজানা বলল, আমরা অনেক আগেই খাইছি স্যার, এখন আপনি খান। আমি খেয়ে বুঝতে পারলাম অনেক ভালো হয়েছে। মিতু বলল, ভালো হয়েছে স্যার? আমি বললাম, অনেক অনেক ভালো হয়েছে, তুমি তো দেখি খুব সুন্দর রান্না করতে পারো। মিতু বলল, বিয়েটা করেন, আরো ভালো করে রান্না করব। আমি বললাম, কিসের বিয়ে? মিতু বলল, আরে স্যার বলছিলাম, এই নুডলস তো বিয়ে বাড়িতে রান্না করে, তাই না? আমি বললাম, বিয়ে বাড়িতে নুডলস রান্না করে তোমাকে কে বলেছে? মিতু বলল, তাহলে কি রান্না করে? যাক বাবা, শুনে নাই তাহলে। আমি বললাম, তোমার বাবাকে জিজ্ঞেস করিও বলবেনি, আর তোমার ব্যবহার আমি ঠিক বুঝতে পারছি না, আস্তে আস্তে কেমন জানি হয়ে যাচ্ছ তুমি। মিতু বলল, কেন স্যার, কি করেছি আমি? আমি বললাম, এত কথা বলতে পারবো না, আজকে আমি আসি। এই বলে আমি চলে গেলাম বাসায়। ফারজানা বলল, কি রে আপু, তুই তো আজকে ধরা খেয়ে গেছিলি, আর স্যার এমন অদ্ভুত প্রশ্ন করছিল কেন? মিতু বলল, আমি পা দিয়ে ঘষছিলাম। ফারজানা বলল, ওহ এজন্যই, তোর কি এটা করা ঠিক? মিতু বলল, কি ঠিক কি না ঠিক এটা তোকে বলতে হবে না। ফারজানা বলল, তাহলে প্রপোজ করে দে। মিতু বলল, পরীক্ষার পর, না হলে পড়াতে আসবে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেলাম। ফাহিম বলল, কি খবর রনি? আমি বললাম, এই তো ঠেলাগাড়ির মতো, তোর? ফাহিম বলল, ভালো। আমি বললাম, আজকে না আমাদের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু মালিক কই আজকে? ফাহিম বলল, আজকে আসবে না, কোথায় জানি গেছেন উনি। আমি বললাম, তাহলে আজকে দুইজনই থাকতে হবে। ফাহিম বলল, হুম। আমি বললাম, ফাহিম আমার মাথায় একটা বুদ্ধি আইছে। ফাহিম বলল, কি বুদ্ধি? আমি বললাম, তোর গার্লফ্রেন্ডের ফেসবুক আইডি সার্চ দে, তাহলেই তো হয়ে যায়। ফাহিম বলল, পৃথিবীতে সাদিয়া নামের কত আইডি আছে তার কোনো ঠিক নাই, পরে দেখা যাবে এক সাদিয়াকে রেখে আরেক সাদিয়ার সাথে প্রেম করছি। আমি বললাম, এইটাই তো ভালো, 2টা গার্লফ্রেন্ড হয়ে যাবে। ফাহিম বলল, এত গার্লফ্রেন্ড দিয়ে আমি কি করব বেটা, পারলে তুই কর। আমি বললাম, না ভাই দরকার নাই, কথা বলি আর সদাই বিক্রি করি। দেখতে দেখতে 12টা বেজে গেল। ফাহিম বলল, কি রে রনি, 12টা তো বেজে গেল, তোর রেজাল্টের খবর কি? আমি বললাম, দাঁড়া দেখতেছি, বলে ফোন দিয়ে সার্চ দিলাম, দেখি আলহামদুলিল্লাহ পাশ করেছি। ফাহিম বলল, কি খুশি মনে হচ্ছে? আমি বললাম, হুম অবশ্যই অনেক খুশি। আমি বললাম, হুম অবশ্যই অনেক খুশি, জিপিএ 5 পাইছি। ফাহিম বলল, তাহলে তো খুব ভালো, মিষ্টি খাওয়া? আমি বললাম, বেঁচে থাকলে খাওয়াবো নে। ফাহিম বলল, বাড়িতে যাবি না? আমি বললাম, না রে, আজকে এমনিই মালিক আসে নাই, তোরে একা রেখে কিভাবে যাই বল? ফাহিম বলল, যা, সমস্যা নেই, আমি একাই পারবো। আমি বললাম, আরে থাক, তোরে কষ্ট দিয়ে লাভ নেই। এই বলে কাজ করতে লাগলাম। বিকাল 4টা বেজে 15 মিনিট হয়ে গেল। হঠাৎ 2টা পুলিশের গাড়ি আর মাঝখানে একটা মাইক্রো। পুলিশগুলি গাড়ি থেকে নেমে মাইক্রোর দরজা খুলে দিল। ফাহিম বলল, রনি এটা সেদিনের মেয়েটা না? আমি বললাম, হুম তাই তো আমার মনে হচ্ছে, মন্ত্রীর সাথে যে মেয়েটা ছিল সেই মেয়েটাই তো। ফাহিম বলল, হুম এই সেই মেয়ে যে মন্ত্রীর সাথে ছিল। আমি বললাম, কিন্তু এই মেয়ে এখানে কি করে? ফাহিম বলল, তুই কি কোনো অপরাধ করেছিস? আমি বললাম, আরে বেটা আমি আবার কি করব? ফাহিম বলল, দেখ আমাদের দোকানের দিকেই আসছে, আমার তো খুব ভয় হচ্ছে। বলতে বলতে দোকানে এসে গেল। ফাহিম ভয়ে ভয়ে বলল, আসসালামু আলাইকুম ম্যাম, কিছু লাগবে? মারিয়া বলল, ওয়ালাইকুম আসসালাম, লাগবে দেখেই তো আসছি। মারিয়ার সাথে পুলিশ দাঁড়িয়ে আছে। আমি বললাম, জি ম্যাম কি লাগবে বলেন, আমরা দেওয়ার চেষ্টা করব। মারিয়া বলল, তোকে লাগবে, চল। আমি বললাম, কি বলছেন ম্যাম? মারিয়া বলল, বললাম না তোরে লাগবে, চল আমার সাথে। আমি মনে মনে চিন্তা করছি, ওই দিন বসে বসে ফোন টিপছিলাম দেখে কি আমাকে ধরে নিয়ে যাবে? আমি বললাম, ম্যাম আমাকে মাফ করে দেন, দয়া করে আমাকে পুলিশে দিবেন না,
আমার মা আর বোনের আমি ছাড়া কেউ নেই। মারিয়া বলল, এত কথা বলিস কেন? সাথে আসতে বলেছি, এখন আসবি নাকি তুলে আনতে হবে? ফাহিম কানে কানে বলল, কি রে মামা, তুই কি কিছু করেছিস? আমি বললাম, সেই দিন অনুষ্ঠানে বসে ফোন টিপছিলাম, মন্ত্রীর দিকে একবারও তাকিয়ে দেখি নাই, এই জন্যই মনে হয়। ফাহিম বলল, ম্যাডাম মাফ করে দেওয়া যায় না, আমরা গরিব ঘরের ছেলে। মারিয়া বলল, সেই কখন থেকে দেখছি কথা বলে যাচ্ছিস। আরে বলছি তো তোর কিছু হবে না, যাবি আর চলে আসবি। আমি বললাম, সত্যি তো ম্যাম? মারিয়া বলল, সময় নষ্ট না করে এখন চল। আমি দোকান থেকে বের হলাম, মারিয়ার সাথে মাইক্রোতে বসলাম, সাথে সাথে মাইক্রো চলতে লাগলো। আমি বললাম, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি ম্যাম? মারিয়া আমার দিকে চেয়ে বলল, বল। আমি বললাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ম্যাম? মারিয়া বলল, ম্যাডাম বলছে তোরে নিয়ে যেতে। আমি বললাম, ওই যে মেয়ে মন্ত্রী যার সাথে আপনি থাকেন। মারিয়া বলল, মেয়ে মন্ত্রী কি রে? সম্মান দিয়ে কথা বল, ম্যাডাম বলবি ম্যাডাম। আমি বললাম, ঠিক আছে, কিন্তু কেন আমাকে তার কাছে নিয়ে যাচ্ছেন? মারিয়া বলল, কি জন্য তোরে ডাকছে আমি বলতে পারবো না। মনে মনে বলল, বলে দিলে তুই পরে যেতে চাইবি না। আমি বললাম, আচ্ছা আপনার নাম কি ম্যাম? মারিয়া বলল, নাম দিয়ে কি করবি? আমি বললাম, কোনো সময় বিপদে পড়লে যদি আপনার নাম বলে বাঁচতে পারি তাহলে তো ভালোই হয়। মারিয়া বলল, আমার নাম মারিয়া। আর তুই এত কথা বলিস কেন? চুপ করে বসে থাক। আমি বললাম, আমার নাম রনি। মারিয়া বলল, আমি তোরে তোর নাম বলতে বলেছি? আমি বললাম, একসাথে বসে যাচ্ছি, পরিচিত তো হওয়া দরকার। আসলেই মারিয়ার সাথে বসে কলিজায় একটু সাহস এলো। মারিয়া বলল, এই তোরে কি পুলিশের গাড়িতে দেওয়া লাগবে? আমি বললাম, না না, এই যে চুপ করলাম। আমি চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর গাড়ি একটা বাসার সামনে গিয়ে থামলো। পুলিশ এসে দরজা খুলে দিতেই আমি গাড়ি থেকে নামলাম। যাই হোক, পুলিশও দেখি আমাকে সম্মান দিল। গাড়ি থেকে নেমে তো আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর বাড়ি, কি সুন্দর মাঠ, আর বাসার পাশে একটা ছোট ফুলের বাগান। চারপাশের পরিবেশটা এত সুন্দর, আপনাদের বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। মন্ত্রীর বাড়ি বলে কথা, আর চারপাশে বডিগার্ড দিয়ে ঘেরা আছে বাসাটার। মারিয়া বলল, এই আমার পেছনে পেছনে আয়। আমি বললাম, জি ম্যাম। এই বলে মারিয়ার পেছনে যেতে লাগলাম। মারিয়া কলিং বেল বাজাতেই এক কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। কিন্তু আমি এটা বুঝতে পারছি না আমাকে মন্ত্রীর বাসায় কেন আনা হলো। বাসার ভিতরে গিয়ে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে, আর তিশা ম্যাম সবার মাঝখানে বসে আছে। মারিয়া বলল, ম্যাম নিয়ে আসছি ছেলেটাকে। তিশা বলল, অফিসে যাইতা, সরাসরি বাড়িতে আসার কি দরকার ছিল? মারিয়া বলল, ম্যাম আমার মনে হয়েছিল এই বিষয়টা যেন কেউ জানতে না পারে, তাই গোপনে নিয়ে আসছি আপনার বাড়িতে। তিশা বলল, আচ্ছা আমার কেবিনে ওকে নিয়ে যাও, আমি আসছি। মারিয়া বলল, জি ম্যাম, এই চল। আমি মারিয়ার পেছনে পেছনে যেতে লাগলাম। একটু পর অফিসের মতো একটা রুমে নিয়ে গেল। এখানে মনে হয় তিশা ম্যাম কাজ করে। আমি বললাম, আচ্ছা মারিয়া ম্যাম, আপনি আর আমি তো বয়সে এক সমান। মারিয়া বলল, তো? আমি বললাম, আপনাকে ম্যাম বলতে ভালো লাগে না। মারিয়া বলি। মারিয়া বলল, দেখ সম্মান দিতে শেখ। আমি বললাম, আমি যখন তোমার সাথে একা থাকবো তখন শুধু মারিয়া বলবো, আর বাকি সময় ম্যাম বলবো। প্লিজ প্লিজ না করো না। মারিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বলিস। আর তুই এত কিউট কেন বলতো? আমি মনে মনে ভাবলাম, এই তো চান্স নেওয়ার সময় হয়ে গেছে। বললাম, কেন, আপনার বুঝি আমাকে পছন্দ হয়েছে? মারিয়া বলল, লিমিটের ভেতরে থাক। আমি বললাম, আচ্ছা আপনার মতো সুন্দর একটা মেয়ে কেন একটু পরপর রেগে যায় বুঝি না। মারিয়া বলল, এই চাকরিটাই এমন রে। আঙ্কেল বলল, তিশা ছেলেটা কে? তিশা বলল, সেটা তোমাদের জেনে লাভ নেই। আঙ্কেল বলল, ছেলেটা খুব সুন্দর আছে, তোর সাথে খুব মানাবে। তিশা বলল, দেখো আব্বু, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, তাই এসব কথা আমার সামনে বলবা না একদম। আঙ্কেল বলল, আর কত এভাবে একা একা থাকবি? তিশা বলল, হঠাৎ যদি মনের মতো কাউকে পেয়ে যাই তাহলে বিয়ে করব। আচ্ছা বাবা, আমি এখন যাই, ওরা আমার জন্য অপেক্ষা করছে। এদিকে মারিয়া আমাকে বলল, আচ্ছা তুমি থাকো, আমি দেখি ম্যাম এখনো আসছে না কেন। আমি বললাম, তোমার আর যেতে হবে না, ওই দেখো চলে আসছে। মারিয়া বলল, ম্যাম আমি থাকবো নাকি বাইরে চলে যাব? তিশা বলল, বাইরে গিয়ে দাঁড়াও। মারিয়া বলল, জি ম্যাম, এই বলে চলে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তিশা গিয়ে চেয়ারে বসলো। আমি দাঁড়িয়ে থেকে বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। কথাটা একটু ভয়ে ভয়ে বলে ফেললাম। একজন মন্ত্রীর সামনে কথা বলছি, ভাবতেই গা শিউরে উঠছে। আর তিশা একটা গেঞ্জি পরেছে, এত সুন্দর লাগছে, মনটা চাইছে এখনই বিয়ে করে ফেলি। ইস, এত সুন্দর লাগছে কেন? তিশা বলল, ওয়ালাইকুম আসসালাম, নিচে বস। আমি বললাম, না ম্যাম, এভাবেই ঠিক আছে। তিশা বলল, নিচে বসতে বলেছি বস, দাঁড়িয়ে থাকা লাগবে না। আমি বললাম, ম্যাম আমি একজন সাধারণ মানুষ, আপনি একজন মন্ত্রী, আপনার সামনে কিভাবে বসি ম্যাম? বসার কথা বলবেন না ম্যাম প্লিজ, এভাবেই ভালো লাগছে আমার। তিশা বলল, আজকে এত সম্মান করছো, সেই দিন এই সম্মান কই ছিল তোমার? আমি বুঝতে পারছি কোন দিনের কথা বলছে।
ওই যে অনুষ্ঠানে বসে বসে তিশাকে লাইভে দেখছিলাম, ওই দিনের কথাই বলছে। সত্যি কথা বলা যাবে না, নইলে ধরা খাইলে জামিন নাই। আমি বললাম আসলে ম্যাম ওই দিন আমার ফোনে কি জানি সমস্যা হয়ে গেছিল, তাই ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ফোনটা টিপে ঠিক করতে করতে আপনার অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এই জন্য দেখতে পারি নাই। আর আমি গরিব ঘরের ছেলে তো ম্যাম, আমার আরেকটা ফোন কেনার মতো সামর্থ্য নাই। তিশা বলল বুঝতে পারলাম, আচ্ছা এখন বলো তোমার নাম কি? আমি বললাম জি ম্যাম রনি। তিশা বলল কারো সামনে নাম বলতে হলে সম্পূর্ণ নাম বলতে হয় জানো না? আমি বললাম আসলে ম্যাম আমার খুব ভয় লাগছে। তিশা বলল ভয় পাওয়ার কিছুই নেই, তুমি নির্ভয়ে কথা বলো। আমি বললাম জি ম্যাম, আমার সম্পূর্ণ নাম মোহাম্মদ রেদওয়ান হাসান রনি, আর আমার পরিবারে মা আর বোন আছে, বাবা নেই, আর আমি একটা ছোট্ট দোকানে কাজ করি। তিশা বলল বুঝতে পারলাম, তোমাকে এখানে কি কারণে নিয়ে আসছি জানো? আমি বললাম না ম্যাম, কেন আমাকে এখানে নিয়ে আসছেন আমি কি জানতে পারি? তিশা বলল অবশ্যই, তোমাকে আমার গোয়েন্দার জন্য রাখা হবে, মানে আমার কে কে শত্রু সবকিছু তোমাকে গোপনে খবর রাখতে হবে, পারবা তো? আমি বললাম জি ম্যাম অবশ্যই, কিন্তু এসব কিভাবে করতে হয় আমি তো কিছুই জানি না। তিশা বলল সব তোমাকে শিখিয়ে দেওয়া হবে, আর কেউ যাতে বুঝতে না পারে তুমি আমার জন্য কাজ করতেছো। আমি বললাম জি ম্যাম, তবে আমি কি দোকানের চাকরি ছেড়ে দিব? তিশা বলল অবশ্যই। আমি বললাম আচ্ছা ম্যাম। তিশা বলল টাকা নিয়ে চিন্তা করো না, 50,000 টাকা মাসে তোমাকে দেওয়া হবে। আমি মনে মনে বললাম এই চাকরি তো আমার বাপদাদা 14 গোষ্ঠী করবে, আমার তো টাকাই দরকার, আর ক্রাশের সাথে কাজ করার মজাই আলাদা, চোখে তো দেখতে পারবো। তিশা বলল আমি আবারও বলছি, তুমি যে আমার জন্য কাজ করবা এই কথাটা যেন কেউ জানতে না পারে, এমনকি তোমার আপনজন না। আমি বললাম জি ম্যাম, আপনি নিশ্চিত থাকতে পারেন, কেউই জানতে পারবে না। হঠাৎ আমার নজর পড়ল তিশার মুখের দিকে। তিশা কথা বলার সময় অনেক সুন্দর লাগে, এখন তো আরো কাছে থেকে দেখছি, ইস ওর মতো যদি একটা মেয়েকে বিয়ে করতে পারতাম তাহলে জীবনে আর কিছু লাগতো না। তিশা বলল এখন তুমি যেতে পারো, আর কালকে ঠিক 9টায় এই জায়গায় থাকবে, তোমাকে সবকিছু শিখিয়ে দেওয়া হবে। আমি বললাম জি ম্যাম। আমি আস্তে আস্তে রুম থেকে বের হতেই কে জানি ডাক দিল। আঙ্কেল বলল এই ছেলে এই দিকে আসো। আমি মাথা নিচু করে ওই দিকে গেলাম। আমি বললাম আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আঙ্কেল বলল ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমি বললাম জি আঙ্কেল আমিও ভালো আছি। আঙ্কেল বলল তোমার নাম কি? আমি মনে মনে বললাম আগের মতো আর ভুল করব না। আঙ্কেল আমার নাম মোহাম্মদ রেদওয়ান হাসান রনি। আঙ্কেল বলল ভালো নাম, তোমার বাবা কি করে? আমি বললাম জি আঙ্কেল আমার বাবা নেই, উনি মারা গেছেন। আঙ্কেল বললেন সরি, আমি বুঝতে পারি নাই, তুমি মন খারাপ করিও না বাবা। আমি বললাম আরে আঙ্কেল সমস্যা নেই। আঙ্কেল বলল এখন তুমি যেতে পারো। তিনি মনে মনে বললেন একে দিয়েই চলবে। আমি বললাম জি আঙ্কেল, এই বলে বেরিয়ে পড়লাম। বাইরে গিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। আমি বললাম ওই মারিয়া কি করস? মারিয়া আমার দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। আমি বললাম সরি মারিয়া ম্যাম। মারিয়া বলল ম্যাম কি বলছে তোরে? আমি বললাম বলছে আপনার সাথে নাকি আমার বিয়ে করিয়ে দিবে। মারিয়া বলল আমাকে ভয় হয় না তোর? এই যে এত বডিগার্ড দাঁড়িয়ে আছে, এদের যদি বলি সবাই তোরে ধরে নিয়ে যাবে। আমি বললাম আপনার মতো ভালো একটা মেয়ে এমন করতেই পারে না। মারিয়া বলল আচ্ছা আমি যাই, ম্যাম মনে হয় আমাকে ডাকছে। আমি বললাম কোথায় যাবেন? আমাকে বাসায় কে নামিয়ে দিয়ে আসবে? মারিয়া বলল কেন, তুই একা একা চলে যা। আমি বললাম তাহলে আমার যাওয়ার টাকা দিন, আমি চলে যাই। মারিয়া বলল বাবা এই নে, এখানে 200 টাকা আছে, এখন আমার সামনে থেকে যা, পুরা মাথা খেয়ে ফেলেছিস। আমি বাসা থেকে বের হয়ে একটা দোকানে গিয়ে কিছু মিষ্টি কিনে বাড়ির দিকে রওনা দিলাম। দেখতে দেখতে বাসায় এসে পড়েছি। কলিং বেল বাজতেই ঈশা এসে দরজা খুলে দিল। ঈশা বলল ভাইয়া তোর হাতে কি? আমি বললাম বলা যাবে না। ঈশা বলল বল না ভাইয়া। আমি বললাম আম্মুকে ডাক দে। ঈশা আম্মুকে ডাক দিতেই আম্মু বলল কি হয়েছে, গরুর মতো এত চেঁচামেচি করছিস কেন? ঈশা বলল আমি গরু? আমি বললাম এই ঈশা চুপ কর, আর আম্মু এই নাও মিষ্টি খাও। আম্মু বলল কিসের মিষ্টি? আমি বললাম 2টা ভালো নিউজ আছে। মিলি বলল তাড়াতাড়ি বল ভাইয়া কি নিউজ? আমি বললাম একে আমি পরীক্ষায় পাশ করেছি, আর 2 আমার চাকরি হয়ে গেছে মা, মাস শেষে 50,000 টাকা বেতন। আম্মু বলল কি সত্যি? এই বলেই কেঁদে দিল। আমি বললাম এই দেখো আম্মু, কান্না করছো কেন? আম্মু বলল আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। ঈশা বলল ভাইয়া কিসের চাকরি হয়েছে তোর? আমি বললাম সেটা বলা যাবে না, তবে অন্য কিছু চিন্তা করবি না, আমি কখনো খারাপ পথে টাকা ইনকাম করব না। ঈশা বলল আমি জানি তো আমার ভাইয়া কত ভালো। রাতে মিতুদের পড়াতে চলে গেলাম। প্রতিদিনের মতো খুব সুন্দর করে পড়াচ্ছি, কারণ সামনে ওদের পরীক্ষা। হঠাৎ আমি খেয়াল করলাম মিতু কেমন করে আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই আবারও নিচে তাকায়। আমি বললাম কি মিতু, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মিতু বলল কই স্যার, আমি তো বইয়ের দিকে তাকিয়ে আছি। আমি বললাম আজকে প্রথমবার বলে কিছু বললাম না, দ্বিতীয়বার যেন এমন না হয়, মনে রাখিও। মিতু কোনো কথা বলে না,
আর ফারজানা শুধু মুচকি হাসছে। ওরা দুই বোন যে কখন কি করে কিছুই বুঝি না। পড়া শেষ করে বাহিরে এসে দেখি আঙ্কেল সোফায় বসে আছে। আমি বললাম, আঙ্কেল আপনার সাথে আমার কিছু কথা ছিল। আঙ্কেল বললেন, হুম বলো। আমি বললাম, আঙ্কেল আসলে আমি দোকানের চাকরিটা করতে পারবো না, আমার অন্য জায়গায় চাকরি হয়ে গেছে। আঙ্কেল বললেন, সেটা তো খুব ভালো কথা, কিন্তু কিসের চাকরি হয়ে গেছে এত তাড়াতাড়ি? আমি বললাম, আসলে আঙ্কেল আমি যেখানে চাকরি করি এটার মালিক আমাকে না করেছে বলার জন্য। কয়েকদিন পর ওই কোম্পানি সবার সামনে আসবে। মিথ্যা বললাম। আঙ্কেল বললেন, আচ্ছা আমি বলবো না দোকানের মালিককে। আর তোমার 1 মাসের বেতন কি দিয়েছে? আমি বললাম, না আঙ্কেল, আজকে দেওয়ার কথা ছিল। আঙ্কেল বললেন, আচ্ছা আমি বলবো না, তুমি কোনো চিন্তা করিও না। আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল। এই বলে বাসায় চলে গেলাম। হয়তো আপনারা ভাবছেন এত টাকা বেতনের চাকরি করব তাও কেন টিউশনই বাদ দেই না। আসলে যিনি আমার বিপদের সময় পাশে ছিলেন তার কথা তো আর ভুলতে পারি না। আর বড় কথা হলো আমার তো আর বাসা ভাড়া দিতে হয় না, এই টিউশনিতেই চলে যায়। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। তবে সকালে যখন ঘুম ভাঙে ভাঙে অবস্থা তখন মনে হলো কে জানি আমার মাথা টিপে দিতেছে। আমারও অনেক ভালো লাগছিল তাই শুয়ে আছি। হয়তো আমার মা না হলে আমার বোন মাথা টিপে দিচ্ছে, এই মনে করে শুয়ে আছি। কিন্তু হঠাৎ আমার ঠোঁটের উপর কিস করতেই আমি লাফিয়ে উঠলাম, কিন্তু সামনে কাউকে দেখতে পেলাম না। কি ব্যাপার? তাহলে এতক্ষণ এখানে কে ছিল? নাকি স্বপ্ন দেখছিলাম? ধুর, কিছুই বুঝতে পারছি না। নাকি সকাল সকাল আমার মাথায় খারাপ হয়ে গেছে। ঠোঁটে হাত দিয়ে দেখি হাতে লিপস্টিক লাগানো, তার মানে এখানে সত্যি সত্যি কেউ এসেছে। আয়নার সামনে গিয়ে ঠোঁটের লিপস্টিক মুছে নিলাম। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি আম্মু, মিতু, ঈশা, ফারজানা সবাই একসাথে নাস্তা করছে। কি ব্যাপার? আজকে দেখি সবাই একসাথে নাস্তা করছে, তার মানে আমার রুমে কেউ গিয়েছিল। জিজ্ঞেস করব নাকি করব না? আম্মু বলল, দাঁড়িয়ে আসত কেন, বস এখানে। আমি বললাম, হুম। আম্মুর কথা মতো বসলাম। মিতু দেখি মুচকি মুচকি হাসছে। আমি বললাম, আম্মু আমার রুমে কি কেউ গিয়েছিল? আম্মু বলল, হুম মিতু গিয়েছিল। আমি বললাম, কি? আম্মু বলল, এত অবাক হওয়ার কি আছে? আমি মিতুর উপর বড় বড় চোখে তাকাতেই মিতু নিচে তাকিয়ে নাস্তা করতে লাগলো। ঈশা বলল, ভাইয়া আমার মনে হয় আজকে তোর দিনটা অনেক ভালো যাবে। আমি বললাম, আমার দিন এমনিও ভালো যাবে, সেটা তোর বলতে হবে না। কোনো মতে নাস্তা করে রুমে গেলাম। মিতুর সাহস দিনে দিনে বাড়ছে, ওকে কিছু একটা বলতে হবে। কি বা বলবো? ওর তো সামনে পরীক্ষা, পরে দেখা যাবে উল্টাপাল্টা কাজ করে বসে আছে। কি করা যায়, কি করা যায়? ধুর, কিছুই তো মাথায় ঢুকছে না। এখন থেকে আমাকে মিতুর সামনে কম যেতে হবে। রেডি হয়ে মাকে বলে বাসা থেকে বের হলাম। একটা রিক্সা নিয়ে ম্যামের বলা জায়গায় যেতে লাগলাম। হঠাৎ দেখি পকেটে থাকা ফোনটা বাজতেছে। দেখি ফাহিম কল করেছে। আমি বললাম, কি রে ফাহিম, কেমন আছোত? ফাহিম বলল, ভালো আর থাকি কই, শুনলাম তুই নাকি নতুন চাকরি পেয়েছিস, তোর কপাল তো খুলে গেছে রে বন্ধু। আমি বললাম, চিন্তা করিস না, তোর জন্য আমি চাকরির ব্যবস্থা করব। ফাহিম বলল, তাহলে তো খুব ভালো হয় বন্ধু। আমি বললাম, মাসের টাকা দিয়েছে? ফাহিম বলল, আজকে দিবে, আর তোর টাকাগুলো আমি নিয়ে নিবনি, পরে তোর বিকাশ নম্বরে ছেড়ে দিব। আমি বললাম, আচ্ছা তোর টাকাগুলো রেখে দিস। ফাহিম বলল, এখন তুই কই যাস? আমি বললাম, ট্রেনিং এ। ফাহিম বলল, আচ্ছা যা। এই বলে ফোন রেখে দিল। কিছুক্ষণ পর আমি সেই জায়গায় চলে আসলাম। রিক্সাওয়ালার ভাড়া দিয়ে হেঁটে একটু সামনে গেলাম। দেখি 5 জন মানুষ দাঁড়িয়ে আছে। আমি যেতেই বলল, আপনি কি রনি? আমি বললাম, হুম। বলতেই তারা একটা রুমে নিয়ে গেল। এখানে তেমন কেউ নেই আমাদের ছাড়া। আমাকে কিভাবে কি করতে হবে, বিপদে পড়লে কিভাবে বাঁচতে হবে, আর কিভাবে গোপন খবর রাখতে হবে, একে একে সব শিখাতে লাগলো। কখন যে রাত 1টা বেজে গেল বলতে পারি না। তারা আমাকে সবকিছু শিখিয়ে বিদায় নিয়ে চলে গেল। এখন শুধু আমি একা দাঁড়িয়ে আছি। মনে মনে চিন্তা করতে লাগলাম, এত রাতে তো মনে হয় একটা গাড়িও পাবো না। কি করা যায়? ধুর, সাথেও তো কেউ নেই। হঠাৎ অচেনা নাম্বার থেকে একটা কল। এত রাতে আবার কে ফোন করেছে? ফোনটা রিসিভ করে বললাম, কে বলছেন? মারিয়া বলল, এই তুই কোনো কথা বলবি না, তোর জন্য ম্যাম এখনো আমাকে ছুটি দেয় নাই। আমি বললাম, আরে মারিয়া যে। আমি আবার কি করেছি গো, মিস মারিয়া? মারিয়া বলল, তোর জন্য ম্যাম আমাকে এখনো বাড়িতে যেতে দেয় নাই, বলেছে তোর ট্রেনিং কখন শেষ হবে এর খেয়াল রাখতে। আমি বললাম, ভালো করেছে, এখন আমাকে এখান থেকে নিয়ে যা, একটাও গাড়ি নেই এখানে। মারিয়া বলল, আমি পারবো না, তুই এখন একা একা বাড়িতে যা। আমি বললাম, তুই যে এইগুলা কথা বলতেছিস সবগুলা আমার ফোনে কিন্তু রেকর্ড হইতেছে, ম্যামকে যখন শোনাবো তখন মজা বুঝতে পারবি। মারিয়া বলল, তোর কাছে মাফ চাই, আমি ড্রাইভার পাঠাইতেছি। আমি বললাম, আচ্ছা তুই এখন চলে যা বাড়িতে, এমনিই অনেক রাত হয়ে গেছে, আর আমি যে তুই তুকারি করছি তুই মাইন্ড করলি না তো? মারিয়া বলল, আরে না, আচ্ছা তুই গাড়ি আসলে চলে যাস। আমি বললাম, হুম, আমার জন্য তোর চিন্তা করতে হবে না। মারিয়া বলল, কে বলেছে তোর জন্য আমি চিন্তা করি? খেয়ে দিয়ে তো আমার কোনো কাজ নেই, ম্যাম বলেছে দেখে শুধু। আমি বললাম, হুম বুঝেছি তো, তুমি মাইনকার চিপায় পরে সব করছো। মারিয়া বলল, তোর সাথে আমি আর কথা বলতে পারবো না, এত রাত হয়ে গেছে, আমাকে এখন ঘুমাতে হবে, আগে বাসায় যাই। আমি বললাম, হুম যা। এই বলে ফোনটা রেখে দিলাম। একটু পর মারিয়ার কথা মতো একটা মাইক্রো এসে গেল। আমি মাইক্রোতে উঠে ড্রাইভারকে ঠিকানা বলতেই কিছুক্ষণের ভিতরে আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। আমি বাসায় গিয়ে অনেকগুলো কলিং বেল বাজালাম, কিন্তু আম্মুর এখনো কোনো
খবর নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কি করব এখন? তাহলে কি আমাকে বাইরেই ঘুমাতে হবে? এত রাতে কেউ কি আর সজাগ থাকে? আবার হেঁটে হেঁটে নিচতলায় গেলাম। আঙ্কেলের বাসায় 2টা কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। আমি বললাম, সরি আন্টি, আসলে ডিস্টার্ব করতে চাই নাই আপনাদের। বাসার সবাই ঘুমিয়ে গেছে, কেউ আর দরজা খুলছে না, তাই এখানে আসলাম। আন্টি বলল, বুঝতে পারছি, আসো আমার সাথে। এই বলে আন্টি আমাকে একটা রুমে নিয়ে গেল। আন্টি বলল, এখানে শুয়ে পড়ো, শুধু এই রুমটাই খালি আছে। আমি বললাম, ধন্যবাদ আন্টি, এতেই হবে। আন্টি বলল, খাওয়া দাওয়া করেছো? আমি মনে মনে বললাম, এখন যদি বলি খাই নাই তাহলে আন্টি না খাইয়ে ছাড়বে না, তাই বললাম, আন্টি খেয়েছি। আন্টি বলল, তাহলে শুয়ে পড়ো। আন্টি চলে যাওয়ার পর বিছানাটা হালকা একটু গুছিয়ে শুয়ে পড়লাম। চোখের পাতাগুলো খুব ভারী হয়ে গেছে। রুমের দরজা লাগাইছি নাকি লাগাই নাই তাও বলতে পারি না। সকালে যখন ঘুম ভাঙবে তখন বুকটা কেমন জানি ভারী লাগছে। চোখ মেলে দেখি মিতু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি এটা দেখে এক ধাক্কায় মিতুকে সরিয়ে দিয়ে আমি উঠে পড়লাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 4 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।